আমাদের লিড অ্যাড পর্যন্ত শেষ হয়েছে আজকে আমাদের সেলস অ্যাড। হ্যাঁ, আমরা আজকে সেলস অ্যাড শুরু করব। সেলস অ্যাড করার জন্য আমাদের কিছু ওয়েবসাইট দরকার হয়, মানে যে কোনো একটা ওয়েবসাইট হইলেই হয়। তো এদিক থেকে যদি আমরা শুরু করি, ধরেন এদিক থেকে আমাদের ক্রিয়েটে গেলে তো আমরা ক্যাম্পেইন বানাইতে পারি নাকি? কারণ ক্রিয়েটে আসলাম, এদিকেও কি নেট স্লো? বাহ, আসতেছেন, অপেক্ষা করবো ক্ষেত্রে ভাই, এটা না দেখলে কাম করতে পারতেন না। সেলস সেট কন্টিনিউ। হ্যাঁ, সেলস সেট মানে একদম ফানেলিং এর, আপনার সেলস ফানেলের সর্বশেষ ধাপ। এতদিন আমরা যা করছি টপ অফ দা ফানেল, মিডল অফ দা ফানেলের কাজ করছি, আর আজকে যেটা করতেছি এটা হচ্ছে একদম ফাইনাল কনভার্সনের জায়গাটা আমরা করতেছি। এতদিন আমরা হচ্ছে মানুষে চিনাইছি, জানাইছি, প্রোডাক্ট সম্পর্কে জানাইছি, ডিসকাউন্ট দিয়েছি, আমি কে, আমার প্রোডাক্ট কি, এইসব জিনিস সম্পর্কে জানাইতাম। আর আজকে হচ্ছে আমাদের একদম ফাইনাল পারচেস করানোর জন্য আমরা অ্যাড চালাই দিচ্ছি। ঠিক আছে, কন্টিনিউ দিলাম এদিক থেকে। এই অ্যাড চালানোর জন্য অবশ্যই আমাদের একটা ওয়েবসাইট থাকতে হবে। যদি ওয়েবসাইট না থাকে আপনি সেলস অ্যাড চালাতে পারবেন না। যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আমরা কি দিয়ে অ্যাড চালাবো, কোন অবজেক্টিভ দিয়ে অ্যাড চালাবো? গুড, এই যে পড়ালেখা করে নিল প্রমাণ। এবার দেখেন এদিকে আমারে বলতেছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ। এই অ্যাডটা কি, এই জিনিসটা কি আগে দেখছেন কোনো সময়? ক্যাটালগ, ক্যাটালগটা ছিল না। ক্যাটালগটা কেন ছিল না? ক্যাটালগটা ছিল না কারণ হচ্ছে ক্যাটালগ রিলেটেড টু ওয়েবসাইট। আপনি প্রতিটা ওয়েবসাইটে দেখবেন ক্যাটাগরি ওয়াইজ তাদের প্রোডাক্ট দেওয়া থাকে। এখন এটা যদি হয় কোনো মেন্স ফ্যাশন ওয়েবসাইট, সেক্ষেত্রে দেখবেন টি শার্টের জন্য আলাদা একটা ক্যাটাগরি, সুইট শার্টের জন্য একটা আলাদা ক্যাটাগরি, ড্রপ শোল্ডারের জন্য আলাদা ক্যাটাগরি, ফ্যানটা একটু চাইলে দেন কষ্ট করে। এরপরে ধরেন এরপরে কি বলে, ধরেন আপনার ছেলেদের যতগুলো কাপড় চোপড় আছে সবগুলোর জন্য আলাদা আলাদা ক্যাটাগরি থাকে। ওই ক্যাটাগরি যখন আমি ক্যাটাগরি ওয়াইজ ফালাই, ওইটা দিয়ে যখন আমি অ্যাড চালাই তখন আমরা এটা বলছি ক্যাটালগ অ্যাড। বুঝতে পারছেন? প্রতিটা আমি ক্যাটাগরি ধরে ধরে অ্যাড চালাতে পারি। এখন আপনারা হয়তো অনেক সময় দেখবেন দারাজে যখন আপনারা ঢুকেন বা দারাজের যে ফেসবুকের গুলো অ্যাড গুলো আসে, তখন দেখবেন যে মানে প্রথমে একটা বড় একটা ছবি থাকে, তার নিচে অনেকগুলো ছবি থাকে সিরিয়াল, এগুলো আপনি টান দিয়ে কাজ করা যায়। ক্যারাজলের মতো, বাট নট ক্যারাজল, কালেকশন এড বলে এটা। যদি আপনাদেরকে দেখাই আমি, ক্যারাজল এডটা দেখাবো না, ক্যারাজল এড তো দেখছেনি, এবার কালেকশন এডটা দেখাই দিব, তাহলে হয়ে যাবে। এই যে দেখেন, দারাজে এরকম অ্যাড দেখেন না? দারাজের ফেসবুক পেজ থেকে এরকম অ্যাড দেখেন না? এই যে একটা ইমেজ থাকে, তার নিচে অনেকগুলো ছবি থাকে, এরপর এটা যে টিপ দিলে একটা ওয়েবসাইটের মতো খুলে। এই যে জিনিসগুলো আছে এগুলো আমরা ক্যাটাগরি, আমাদের যে ওয়েবসাইট আছে, ধরেন আমার ওয়েবসাইট আছে ঠিক আছে, কিন্তু ওয়েবসাইটটা মানুষ ওয়েবসাইটে না ঢুকে আমি ওয়েবসাইটের বাইরে আমি ফেসবুকে আরেকটা ওয়েবসাইট বানাই দিব আপনার। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স বলে এটা। তো এক্সপিরিয়েন্স অ্যাডও বলে, কালেকশন অ্যাডও বলে। তো এক্সপিরিয়েন্স অ্যাড বা কালেকশন অ্যাড যখন আমরা করি তখন আমাদের একটা ক্যাটালগ দরকার হয়, ওয়েবসাইট থেকে একটা ক্যাটালগ দরকার হয়। ওই ক্যাটালগ ধরে আমরা অ্যাডটা চালাই, তো ওই ক্যাটালগের ভিতরে যে প্রোডাক্টগুলো আছে, যে যেটাতে ইন্টারেস্টেড তারা ওই প্রোডাক্টটাই সামনে দেখায় ফেসবুক। বুঝতে পারছি? মানে একটু ডাইনামিক্যালি অ্যাডটা দেখায় আর কি। অন্য অ্যাড গুলো কি হইতো, আপনি যেটা দিয়েছেন ওইটাই ফেসবুকে দেখাইতো, কিন্তু এটা এরকম হবে না। এদিকে ধরেন আপনি যেই ক্যাটালগটা বানাইছেন ওইটার ভিতরে শার্টের অনেক ধরনের ভেরিয়েন্ট আছে, কারণ আপনি শার্টের যেই ভেরিয়েন্টটা আপনার পছন্দ আপনার ওই ভেরিয়েন্ট দেখাবে। ওনারা যদি একটা কালার দেখায় ওনারা আবার সেম কালার দেখাবে না, কিন্তু অন্যান্য রেখেছে কিন্তু ওনারা আমি যে জিনিস দিয়েছে আপনারও সেম জিনিসই দেখাবে, কিন্তু এই অ্যাডের ক্ষেত্রে এরকম হবে না। এই অ্যাডের ক্ষেত্রে কি করবে,
উনি যদি কালো শার্ট পছন্দ করেন কালোটা দেখাবে, কিন্তু নিচে দিয়ে আর অন্য শার্টগুলোর সাথে রাখবে। আপনি যদি লাল কালার পছন্দ করেন সেক্ষেত্রে লাল কালারের অ্যাড দেখাবে, পাশে দিয়া অন্য অন্য শার্টগুলোরে রাখবে, বা ধরেন প্যান্ট শার্টও রাখবে। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি যেটা পছন্দ করেন আপনার ওই অ্যাডটাই দেখাবে, ওইটার অ্যাডই দেখাবে সামনে। বুঝতে পারছি? এই কারণে বলা হয় এটা এক্সপিরিয়েন্স অ্যাড। আপনার যেটা এক্সপিরিয়েন্স করছেন বা আপনার যেটা এক্সপিরিয়েন্সে আছে ওই জিনিসটাই আপনারা দেখাবে। বুঝতে পারছি? আর কালেকশন কেন বলা হয়? কালেকশন বলা হয় কারণ আপনার ডাটাটা কালেকশন করার পরে এরপর আপনি অ্যাডটা চালাইতেছেন, আপনার ডাটা কালেকশন করার পরে আপনার অ্যাডটা দেখা যাচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, আসেন এদিকে আসার আগে আমাদের কিছু জিনিসপত্র সম্পর্কে জানতে হয়, যেমন আমরা পিক্সেল টিক্সেল সেটআপ টেটআপ করছি, এই ব্রাউজারের মধ্যে আমরা পিক্সেল টিক্সেল সেটআপ করছি হচ্ছে যেহেতু কাজটা করে রাখছি, সমস্যা নেই। এগুলো একটু আমরা আগে আগে একটু কিছু জিনিসপত্র ডিলিট করি, হ্যাঁ। প্লাগইন, আরে নেটওয়ার্কের অবস্থা খারাপ। কমার্স, where is it? আচ্ছা, এই যে আমরা সাইটটা বানাইছিলাম না কালকে, তো আমরা আপনারা সাইট বানাইছেন, পিক্সেল সেটআপ করছেন, সবকিছু করছেন এটার ভিতরে। এরকম সাইট তো আর আপনার ক্লায়েন্টের থেকে বানাইতে হবে না, এইগুলো ক্লায়েন্ট আপনারা সব দিয়ে দিবে। যদি ওয়ার্ডপ্রেস সাইট হয়, যারা যে কাজটা করতেছেন ওই সাইটটা যদি ওয়ার্ডপ্রেসের হয়, সেক্ষেত্রে আপনার এদিকে কি করতে হবে, আমাদের ক্যাটালগটা বানানোর জন্য আমাদের ওই ওয়েবসাইটের ইনফরমেশন লাগবে। ধরেন এই যে ওয়েবসাইটটা আছে, এদিকে যে ওয়েবসাইটটা আমরা দেখতেছি, এই ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আছে না, যে এই সাইটের ভিতরে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন এদিকে কিছু প্রোডাক্ট আছে। এখন এই প্রোডাক্টগুলোর ইনফরমেশন, যেমন এটার নাম কি, এটা কত টাকা, এটা কি ধরনের প্রাইস রেঞ্জে আছে, এটা কোন ধরনের, এটার কোনো ভেরিয়েন্ট আছে কিনা। যেমন কাপড়ের অনেক ধরনের ভেরিয়েন্ট হয়, যেমন ধরেন হুডির অনেক ধরনের ভেরিয়েন্ট আছে। এখন ভেরিয়েন্ট কি, ভেরিয়েন্ট আমরা সামনে দেখতেছি। এই প্রোডাক্টের আমাদের একটা লিস্ট দরকার হয়, যেটা আমার ফেসবুকে দিতে হয়, যে আমার ওয়েবসাইটের উপরে এই লিস্টগুলো আছে বা এই প্রোডাক্টগুলো আছে, আমরা এগুলোর উপরে অ্যাড চালাবো। ঠিক আছে, এরকম একটা লিড দিতে হয়, মানে ইনফরমেশন দিতে হয়, যেটা আমরা বলি ফিড, ডাটা ফিড। কারণ এই ডাটা ফিডটা আমার এই ওয়েবসাইট থেকে কালেকশন করতে হয়। ঠিক আছে, এখন ডাটা ফিডটা এই জায়গা থেকে কিভাবে কালেকশন করবো, আপনি করতে পারেন এগুলোর প্রতিটা ধরে ধরে নাম ধরে ধরে আপনি একটা গুগল স্প্রেডশিটে উঠাতে পারেন, যে নাম এটা, প্রাইস এটা, ইনফরমেশন এটা, এটার ভেরিয়েন্ট আছে ইয়েস অর নো, যদি থাকে তাহলে ভেরিয়েন্ট দিবেন, যদি ভেরিয়েন্ট না থাকে তাহলে ভেরিয়েন্ট দিবেন না। তো এটা একটু লং লেন্দি প্রসেস, কারণ আমার এই সাইটটা না ছোট একটা সাইট, কিন্তু দারাদার মতো একটা সাইটের ভিতরে আপনি কি মানে এরকম গুগল শিট মেনটেন করতে পারবেন? তখন আমাদের কি করা দরকার, তখন আমাদের একটা টুলস দরকার, যে টুলসটা দিয়ে আমরা এই ডাটাটা স্ট্র্যাক করতে পারি, মানে ওই ফিডের থেকে আমরা নিয়ে আসতে পারি, ডাটা ফিডটা বানাইতে পারি। তো ওই ডাটা ফিডটা বানানোর জন্য আমরা এদিকে একটা প্লাগইন ইউজ করি। প্লাগইনটা হচ্ছে আমরা প্লাগইন কোন দিক থেকে অ্যাড করি, সিটিএক্স ফিড। আর নেটওয়ার্ক রে, আমার নেটওয়ার্ক কানেক্ট নেই এর সাথে। কারোরটা ইউজ না করি, আমি নিজে নিজে ইউজ করি। এইসব ক্লাস করানোর সময় নেটওয়ার্ক না থাকলে বিরক্ত লাগে।
এ দেখেন সিটিএক্স ফিড, হ্যাঁ এটার কাজ কি, WooCommerce প্রোডাক্ট ফিড ম্যানেজার, মানে এ কি করে WooCommerce এর সাথে রিলেটেড এরকম প্রোডাক্ট ফিড যেটা আছে ওই প্রোডাক্ট ফিড থেকে সে ডাটাটা তুলে নিয়ে আসতে পারে এই প্লাগইনটা, ঠিক আছে। তো এই প্লাগইনটা আমরা কি করব, ইনস্টল করব। এটা কিন্তু আমার ইনস্টল করা আছে, আমি কিছুক্ষণ আগে আনইনস্টল করছি এটা। তো আনইনস্টল কেন করছি, আপনারা জিনিসটা দেখানোর জন্য। তো এদিক থেকে আমরা এটা জাস্ট অ্যাক্টিভেট করে দিব। একটু এই জায়গাটা একটু মাথায় মাথায় দেখবেন যে এই দিক দিয়ে আমরা কি কি করতেছি। এটা ইনস্টল হলো, সবকিছু হলো, দেখেন সিটিএফ ফিডটা আসছে, সিটিএক্স ফিডটা এদিকে আসছে, ঠিক আছে। এবার আমরা সিটিএক্স ফিডটাতে যাই। সিটিএক্স ফিডের ইন্টারফেসটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে সিটিএক্স ফিডের ইন্টারফেস। এদিকে দেখেন অলরেডি একটা এই ওয়েবসাইটের আন্ডারে এরকম একটা সিএসভি ফাইল করা আছে, এটারে আমরা আপাতত ডিলিট করে দিই, ডিলিট কনফার্ম। আপনাদের ইন্টারফেসটা এরকম থাকবে, আপনারা যখন এই প্লাগইনটা ইনস্টল করবেন তখন ইন্টারফেসটা এরকম থাকবে। এবার আপনি কি করবেন, দেখেন এদিকে কিছু ইনফরমেশন আছে, এদিকে ইনফরমেশন কি আছে, নিউ ফিড, ইম্পোর্ট ফিড। ইম্পোর্ট মানে হচ্ছে আপনি ইয়ে করবেন জিনিসটারে ওই দিক থেকে নামাই নেবেন, মানে আগে থেকে করা আছে এটা নামাই নেবেন। আর নতুন করে যদি বানাইতে হয় যে এই ওয়েবসাইটের এই ব্যাক এইটার ডোমেন, এই ডোমেনের আন্ডারে যেসব প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলোর যদি আপনি লিস্টিং করতে চান, মানে নতুন করে প্রোডাক্ট ফিড বানাইতে চান, তখন আপনি কি করবেন, নিউ ফিডে যাবেন অথবা এদিক থেকে মেক ফিডে ক্লিক করবেন, ঠিক আছে। এত মেক ফিডে যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট নিউ ফিডে ক্লিক করেন, নিউ ফিডে ক্লিক করলে দেখবেন যে আপনারা জায়গা মতো নিয়ে চলে যাবে। এদিকে ক্লিক করলে যা, ওইদিকে ক্লিক করলেও তা। এখন আমার বলছে আমি কোন কান্ট্রির জন্য এই ফিডটা রেডি করব, যে কান্ট্রির জন্য ফিডটা রেডি করব ওই কান্ট্রি দিবেন। এখন ওই কান্ট্রি ওই যেই লোকেশনে ওদের বিজনেস অপারেট করা হয় বা ওই যে ডোমেনটা যে বিজনেস এরিয়াতে আছে ওইটাই নিবেন আপনি। যেমন এটা বাংলাদেশে আছে, বাংলাদেশ দেশ, ঠিক আছে। যদি আমেরিকা হতো আমেরিকা নিতাম, কানাডা হলে কানাডা নিতাম, যেদিকে হইতো এদিকে আমি নিতাম। এরপর হচ্ছে টেমপ্লেট, কান্ট্রি তো বুঝতে পারছেন, কান্ট্রি তো সমস্যা নাই, দেখেন এটা কিন্তু উল্টাপাল্টা লাগাইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে পরে অ্যাড চালাইতে গেলে, বুঝতে না দিবেন। সেই ক্লায়েন্টের কান্ট্রি অনুযায়ী দিবেন, ওদের থেকে যাই না দিবেন, দরকার হলে আমি কান্ট্রি কি দিব, আমি যখন ফিডটা রেডি করবো কান্ট্রি কোনটা দিব আমি, ঠিক আছে। এরপর হচ্ছে টেমপ্লেট, টেমপ্লেট মানে কি, মানে আমি কার জন্য কি কি কাজের জন্য আমি এই যে ফিডটা বানাবো, এটা কি কাজের জন্য বানাবো এটা আমরা বলছি। এদিকে অনেকগুলো ফিড আছে, একটু স্ক্রল করে দেখে নিন। আমরা আপাতত এদিকে ফেসবুক ক্যাটালগ আর ইনস্টাগ্রাম, আমরা ফেসবুকের ক্যাটাগরির জন্য ক্যাটালগের কাজ করবো, এদিকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আসলো নিচের দিকে দেখলাম কিছু একটা ফায়ার করছে, মানে কিছু একটা জিনিস আসছে এদিকে। এদিকে আমাদের এই যে ফাইলটা আছে এই ফাইলটা আমাদের কয়েক রকম ভাবে আমরা নিতে পারি। জেসন ফাইল মানে জাভা স্ক্রিপ্ট কোডে নিতে পারি, আমরা টিএক্সটি করে নিতে পারি, এটা এক্সেল এ নিতে পারি, এটা আমরা সিএসভি করে নিতে পারি, এটা এক্সএমএল করে নিতে পারি। তো যত কিছুই নেন আপনি, আপনার ফেসবুকের রিকমেন্ডেশন হচ্ছে সিএসভিটা ভালো, ঠিক আছে, মানে স্প্রেডশিট যেটা, স্প্রেডশিট ফাইল যেটা, ওই স্প্রেডশিট ফাইলটা হলো ইজি হয় কাজ করতে। কারণ আমি সিএসভিটা সিলেক্ট করলাম, এরপরে আর কোনো কিছু করার দরকার নেই। এদিকে যে আপনার সেটিংস আছে, এদিকে যত সেটিংস আছে মাথা রাতা ঘুরেলে কোনো সমস্যা নাই, ইজি কথা হচ্ছে এদিকে কোনো কিছু করার দরকার নেই। শুধু এই যে এদিকে দেখেন সিলেক্ট এ ক্যাটাগরি লেখা আছে না, এই সিলেক্ট এ ক্যাটাগরিতে আসেন, আপনার ওয়েবসাইটটা যে ক্যাটাগরিতে আছে ওই ক্যাটাগরি জাস্ট এদিক থেকে কি করেন নিয়ে নেন। এটা কোন জায়গাতে আছে, ফুড এন্ড বেভারেজে আছে নাট, হ্যাঁ সরি, এদিকে আমার কি এটা, এটা হচ্ছে আমার গ্রোসারি টাইপ সাইট, ঠিক আছে। তো গ্রোসারি টাইপ কিছু আছে কিনা আমরা দিকে দেখি, যদি গ্রোসারি না থাকলে সেটা ফুডে মাইরে দিবেন, সমস্যা নেই। এই ভাই গ্রোসারি বানান কেমনে কোন তো, ডাবল এস হবে না, মাইরা দেন ফুড এন্ড বেভারেজ, সমস্যা নেই, এটা মাইন্ড করেন না। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন একটু বুঝে শুনে বাইরেন, ঠিক আছে। এদিকে হচ্ছে জাস্ট ক্যাটাগরি, আপনার যে বিজনেসটা আছে যে ওয়েবসাইটটা আছে ওই ক্যাটাগরি কোনটাতে আছে ওইটার ক্যাটাগরি অনুযায়ী আপনি ক্যাটাগরিটা দিয়ে দেবেন, আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। আর এদিকে দেখবেন যে আপনার কারেন্সিটা ঠিক আছে কিনা, এই দুইটা জায়গাতে কারেন্সি ঠিক আছে কিনা, ঠিক আছে। অটোমেটিক বিডিডি নিচে কোন জায়গা থেকে, এই যে সাইটটা আমি দিছি এখন, এই যে সাইটটাতে আমি ব্যাকএন্ডে দিছি, এই সাইটের ব্যাকএন্ডের যে লেয়ার আছে, ডাটা লেয়ার আছে, ওই ডাটা লেয়ার থেকে বিডিডি নিয়ে নিছে, ঠিক আছে। ওই ডাটা লেয়ার থেকে বিডিডি নিয়ে নিছে, এদিকে আমার ঠিক করার কিছু নাই। অনেক সময় দেখা যায় যে প্রাইসটা একটু অন্য ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, যদি ডাটা লেয়ার ঠিকঠাক করার কাজ না করে তখন দেখা যায় যে এটা হয়ে গেছে ইউরো, দেখা যাচ্ছে ডলার, এরকম টাইপ হয়, ঠিক আছে। তো ওই জায়গাতে এই জিনিসটা ঠিক করে দিবেন। আর যদি এরকম ঠিকঠাক থাকে তাহলে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আপডেট অ্যান্ড জেনারেট ফিডে ক্লিক করেন,
ও এদিকে তো নাম দেয়নি, নাম কি CITI BD1, কারণ এটাকে কাজ করছি এটার ভিতরে। ফিডে ক্লিক করেন, ফিডে ক্লিক করলে দেখেন এদিকে আপলোড হইতেছে, কিছু একটা জিনিস হইতেছে, এদিকে হয়ে গেছে। এখন এটা দৌড় দিয়ে হয়ে গেছে, এর মানে এই না যে আপনার সবকিছু দৌড় দিয়ে হয়ে যাবে। যত সাইট যত বড় হবে, ক্যাটাগরি যত বড় বেশি হবে, তত একটু সময় বেশি লাগবে। তো এদিকে ম্যানেজ ফিডে আসেন, ম্যানেজ ফিডে আসলে যে কথা, এদিক থেকে কপি করে নিলে সেম কথা। তো ম্যানেজ ফিডে আসলে দেখবেন যে আমরা এখন ফিডটা বানাইলাম, এই ফিডটা এদিকে শো করবে। এই দেখছেন এই ফিডটা শো করতেছে না, এই যে এই ফিডটা এদিক থেকে আমরা এটা কপি করে নিতে পারি, বা পরবর্তী কাজের জন্য আমরা এটা কি করতে পারি, ডাউনলোড করে রাখতে পারি। তো এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড যেহেতু হয়ে গেছে, এবার আমাদের কাজ আসছে, এদিকে কোনো কাজ নাই, এই ব্রাউজারের তেমন কোনো কাজ নাই আর। এবার এদিকে আসেন, এদিকে আসলে আমরা বলতেছে কি অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড, এদিক থেকে আমার বলছে ক্রিয়েট ক্যাটালগ। আপনার যদি আগের থেকে ক্যাটালগ করা থাকে সেক্ষেত্রে আপনার এই জায়গাতেই ক্যাটালগ শো করবে। আর যদি ক্যাটালগ করা না থাকে, যে পেজটা আছে ওই পেজের আন্ডারে যদি কোনো ক্যাটালগ করা না থাকে, সেক্ষেত্রে কোনো ধরনের ক্যাটালগ শো করবে না। এদিকে কোন পেজে এসে কেটে জানে, পিক্সেল ডাটা সেট। এদিক থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েট ক্যাটালগে ক্লিক করেন। দেখেন আপনারা কই ডেটা করলো, কমার্স ম্যানেজারে। কমার্স ম্যানেজার সম্পর্কে ধারণা আছে? কমার্স ম্যানেজার হচ্ছে এই যে আমরা প্রোডাক্ট রিলেটেড যত কিছু, মানে ই কমার্স রিলেটেড বা বিজনেস রিলেটেড যেসব ডাটা ফিড টিড নিয়ে যত কিছু কাজ করি। যেমন আগে আসছিল ফেসবুকের ভিতরে শপ বানানো যেত, ফেসবুক শপ। এই ফেসবুক শপ বা আপনার প্রোডাক্ট রিলেটেড যে কোনো কাজ, এটা আমরা কাজ করেছি কমার্স ম্যানেজারের ভিতরে। যেমন সোশ্যাল মিডিয়ার ম্যানেজমেন্ট রিলেটেড যত কাজ আছে সব আমরা করি হলো মেটা সুটের ভিতরে। ঠিক আছে? এরপরে হচ্ছে যত রকমের ট্র্যাকিং, ডাটা পাসিং, যত ডাটা পাস করার যত সিস্টেম আছে, এই সব কিছুর কাজ করি আমরা ইভেন্ট ম্যানেজারে। তেমনই যতগুলো প্রোডাক্ট আছে, যত রকমের প্রোডাক্ট আছে বা বিজনেস সার্ভিস আছে, ওই সার্ভিসের লিস্টিং করি আমরা কোন জায়গাতে, আই না এই কমার্স ম্যানেজার। বুঝতে পারছি? প্রতিটার জন্য আলাদা আলাদা কাজ, প্রতিটা ম্যানেজারের কাজ আলাদা আলাদা। এটা ক্লিয়ার? তো আমরা আজকে কাজটা দেখবো কমার্স ম্যানেজারের ভিতরে। এবার কমার্স ম্যানেজার আসেন, এবার জিজ্ঞাসা করছে আমার প্রোডাক্ট টাইপটা কি। আপনি যে প্রোডাক্টটা আমাদের লিস্ট করবেন, এদিকে যে ওনারা জিজ্ঞেস করতেছে আপনারা এদিকে প্রোডাক্টটা লিস্ট করবেন, আপনার প্রোডাক্টের ক্যাটাগরিটা কি। আপনার ক্যাটাগরি কি অনলাইন নাকি লোকাল নাকি ট্রাভেল রিয়েল এস্টেট অটোমোবিল, কোনটা? আমাদেরটা কি প্রোডাক্ট না, অনলাইন প্রোডাক্ট। তো অনলাইন প্রোডাক্ট আমরা দিব, কিন্তু এই যে বিষয়গুলো কি, যদি আপনি ট্রাভেল এজেন্সি ফ্লাইট বুকিং টুকিং টিকেটিং নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন। যদি লোকাল কোনো বিজনেস থাকে যেটাতে আপনি ফুটফল করাইতে পারেন, মানে আপনার ক্লায়েন্ট আপনার কাছে যাইতে পারে, যারা দেখে কিনতে পারে, ওইরকম ক্ষেত্রে হলে আপনি এটা লিস্টিং করবেন। যদি রিয়েল এস্টেট টাইপ বিজনেস হয় সেক্ষেত্রে আপনি রিয়েল এস্টেট টাইপ করবেন। যদি অটো মানে গাড়ি টাড়ি পার্সপোর্টসের বিষয় বিষয় হয়, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা ইউজ করবেন। এরপর আমার কি বলতেছে, আমরা এদিক থেকে অটো ইয়েরে নিলাম, কি বলে অনলাইন কি বলে প্রোডাক্টটা নিলাম। নেওয়ার পরে বিজনেস পোর্টফোলিও জিজ্ঞেস করছে যে আমি কোন বিজনেস পোর্টফোলিওর আন্ডারে কাজ করতে চাই। কারণ আমি যদি এদিক থেকে ক্লিক করি, ধরেন কোনটা নিতে পারি আমরা বলেন, ধরেন এটারই নিলাম, আমার নামটাই নিই। এবার এদিক থেকে একটা নাম দিয়ে দেন। আপনি এই যে ক্যাটালগটা বানিয়েছেন, এই ক্যাটালগের নাম কি দিবেন? যেহেতু ওয়েবসাইটের নাম CITIBD, ক্যাটালগের নাম দিয়েছিলাম CITIBD1, যেহেতু ওইটা দিছি, এটা তো আমরা সেম নামই রাখতেছি। নাম সেম রাখতে হবে, এটা ডাজন্ট ম্যাটার, আপনি যেমনি বুঝবেন এমনি রাখেন। এরপরে দেখেন, যদি আপনার ওই ওয়েবসাইটের ভিতরে পিক্সেল ট্র্যাক করা থাকে, যদি পিক্সেল ট্র্যাক করা থাকে তাহলে আপনার এদিকে দেখাবে যে ওই পেজের ভিতরে ওই যে আপনার যে বিজনেস ম্যানেজার আছে, ওই বিজনেস ম্যানেজারের ভিতরে যদি ট্র্যাক করা থাকে, ওই বিজনেস ম্যানেজার থেকে যদি আপনি পিক্সেলটা ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার এই পিক্সেলটা দেখাবে। যদি আপনি পিক্সেলটা অ্যাক্টিভ করে দেন, তাহলে এদিকে সুবিধা কি আর অফ করে রাখলে অসুবিধা কি, এটা একটু বুঝে নেন। যদি আপনি অন করে দেন, আমি আজকে একটা ফিড দিলাম তাকে, ঠিক আছে, আজকে একটা ফিড দিলাম, কারণ তারে তো প্রত্যেকদিন সকালে ওইটা আমার ফিড দেওয়া সম্ভব না, ঠিক না? প্রত্যেকদিন কি আমি সেম কাজ করব? প্রত্যেকদিন করব না। যদি আমার পিক্সেলটা অন করে রাখে, থ্রু পিক্সেল আমার নতুন প্রোডাক্ট যেগুলো ওয়েবসাইটের র্যাঙ্ক মানে অ্যাড করা হবে, ওইগুলো সব ফিডে চলে যাবে থ্রু পিক্সেল। বুঝতে পারছেন? পিক্সেলের কাজ কিন্তু অনলি ডাটা ট্র্যাক করা না, ডাটাকে সংরক্ষণ করে রাখাও। বুঝতে পারছি? এখন পিক্সেল যদি অফ করে রাখেন, তখন আবার আপনার ম্যানুয়ালি এই কাজটা রেগুলার করতে হবে। আপনি নতুন প্রোডাক্ট অ্যাড করছেন, এটা অ্যাড করতে হবে, নতুন প্রোডাক্ট অ্যাড করছেন, এটা ফিড দিতে হবে। আর যদি পিক্সেল অ্যাড করে রাখেন, সেক্ষেত্রে পিক্সেল আপনার ডাটা পাঠিয়ে দিবে, কিন্তু এটা আপনার দেখতে হবে যে নতুন ডাটা গেছে কিনা। বুঝতে পারছি? ওই জিনিসটা আপনার একটু লক্ষ্য রাখতে হবে। তো এদিক থেকে আমরা পিক্সেলটা অনই রাখি, যেহেতু আমার পিক্সেলটা অ্যাক্টিভ আছে, স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, সেক্ষেত্রে আমরা কি করি, কানেকশনটা অ্যাক্টিভ রাখি। নেক্সট দিলাম আমরা। নেক্সট দেওয়ার পরে আমরা বলতেছি যে এদিকে যে ক্যাটাগরিটা করতেছি, কাকে কাকে আমি পারমিশন দিব।
যারা যারা আমি পারমিশন দিতে চাই তারা আমি এদিক থেকে ইউজার নেম দিতে পারি বা হচ্ছে তার আইডির যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা আমি দিতে পারি। তো আমি এদিকে আমারটা দেওয়া আছে, আমি আর কারো দিতেছি না। এদিকে আমি দিলাম। এদিকে দেখেন দুই রকম ভাবে আমরা ডাটা ফিডটা দিতে পারি। একটা হচ্ছে আমরা কি কানেক্ট উইথ ডাটা ফিড ম্যানুয়াল অ্যাড। আগে আমরা একটু ম্যানুয়ালটা দেখি, তারপর আমরা ইয়েটা দেখবো, অটোমেটিকটা দেখবো। ম্যানুয়ালে দেখেন, ম্যানুয়াল দেখলে দেখবেন যে একটা পুরো স্প্রেডশিটের মতো আপনার দিছে যে আপনার এটা কি, আপনার এটা কি ভেরিয়েন্ট না আপনি কি নাকি ডুপ্লিকেট আইটেম, ঠিক আছে। এরপর ধরেন আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। এদিকে হচ্ছে আপনি ইমেজ বা ভিডিও দিতে পারবেন। এদিকে হচ্ছে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের ওয়েবসাইট লিংক, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের সেলস প্রাইস। প্রাইস আর সেলস প্রাইসের ভিতরে ডিফারেন্স তো বুঝেন নাকি? ডিসকাউন্ট দিয়ে যেটা পেয়েছেন ওটা হচ্ছে সেলস প্রাইস। এরপর হচ্ছে আপনার প্রাইস, সেলস প্রাইস, আপনার ফেসবুকের কোন ক্যাটাগরিতে এটা পড়তেছে এই ক্যাটাগরিটা দিবেন। কন্ডিশন যদি থাকে, যদি কোনো কন্ডিশন থাকে যে এটা রিইউজড, ফার্নিশড বা রিপাবলিশড এরকম, সরি রিফারবিশড যদি হয় সেক্ষেত্রে আপনি এদিকে দিতে পারেন। এরপর হচ্ছে এটা কি স্টকে আছে কি এটা স্টক আউট, এটা আপনি দিতে পারেন। এরপর হচ্ছে আপনার স্ট্যাটাস, এটা কি অ্যাক্টিভ আছে নাকি বর্তমানে আপনার কাছে নাই, এটা কোন ব্র্যান্ডের, এটা কন্টেন্ট আইডি আপনি চাইলে দিতে কন্টেন্ট আইডি ধরে দিতে পারেন যে এটার কন্টেন্ট আইডি এটা, ঠিক আছে, এরকম করে আপনি দিতে পারেন। এরপরে এদিকে যদি আপনি একটু এই জায়গাতে ক্লিক করেন অ্যাড ভেরিয়েন্ট, ডুপ্লিকেটে যদি আমি ক্লিক করি এদিকে যে প্রোডাক্টটা আমি দিব তার সেম ডুপ্লিকেটটা হবে। এদিকে যে প্রোডাক্টটা থাকবে এই প্রোডাক্টটারই ডুপ্লিকেট হবে, বুঝতে পারছি। আর যদি আমি অ্যাড ভেরিয়েন্টে ক্লিক করি তাহলে আমার কি হবে, যেমন এই জ্যাকেটটা এটা কালো কালার, কারণ এই ব্র্যান্ডেরই ধরেন বিলিভার সাইনি এই কাপড়টারই অন্য একটা কালারে লঞ্চ করছে, টাইটেল সেম, যেহেতু টাইটেল সেম কালারটা চেঞ্জ, তাহলে এদিকে চেঞ্জ হলো কি আমার ভেরিয়েন্টটা চেঞ্জ হলো। প্রোডাক্ট কিন্তু চেঞ্জ হয় না, প্রোডাক্ট আর ভেরিয়েন্ট চেঞ্জ হয়ে গেছে। যদি এরকম হতো যে জ্যাকেটের পরে হুডি, আপনার প্রোডাক্ট চেঞ্জ হয়েছে, প্রোডাক্ট ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, কিন্তু জ্যাকেটের কালার চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে ভেরিয়েন্ট। বুঝতে পারছি ভেরিয়েন্ট আর ক্যাটাগরির ভিতরে ডিফারেন্স বুঝছেন তো? ক্লিয়ার? ওকে। তো এদিক থেকে আপনি ধরে আপনার প্রতিটা প্রোডাক্ট বসাইতে হবে। এখন আপনার কি মনে হয় যদি এরকম হইতো যে আমি একটা লিঙ্ক বয় দিলে নিজে বাকি কাজ নিজে নিজে করে নিল, এরকম হলে ভালো হতো না? এদিকে বইয়ে টাইপ করানোর সময় আছে আপনার? এত সময় নেই, বাদ দেন। এই যে আমরা জাস্ট কানেক্ট উইথ ডাটা ফিড, কানেক্ট উইথ ডাটা ফিডে গেলে দেখবেন দুইটা অপশন দিছে, ইউজ ইউআরএল অর গুগল শিট। আপনি একটা গুগল শিটের ভিতরে আগে লিখে রাখতে পারেন, ওই গুগল শিটের যে লিঙ্কটা আছে আইন দিয়ে বসাই দিতে পারেন সিএসভি আকার। আমরা কিন্তু এই যে কিছুক্ষণ আগে যে লিঙ্কটা বাইর করলাম এটা সিএসভি করছিলাম না, ওইটা হচ্ছে গুগল শিটের লিঙ্ক, স্প্রেডশিটের লিঙ্ক। তো গুগল শিটের ভিতরে আইনা বসাইতে পারি, গুগল শিটের লিঙ্ক আইনা বসাতে পারি, বাকি করতে পারি আমরা, আর কি করতে পারি, আপলোড ফ্রম ইউর কম্পিউটার। মানে আমরা এই যে কিছুক্ষণ আগে দুইটা জিনিস করছি, একটা হচ্ছে লিঙ্ক কপি করছি আর একটা হচ্ছে ডাউনলোড করছি। ডাউনলোড যেটা করছি আমার লোকাল ডিস্কে আছে, মানে আমার ল্যাপটপে আছে। আর যেটা লিঙ্ক কপি এটা তো আমার ক্লাউডে আছে। হয় আমি লিঙ্কটা না বসাবো, না হয় আমি কম্পিউটার থেকে আপলোড করবো, ঠিক আছে। কারণ লিঙ্ক আনলে বসালে কি করতে হবে, লিঙ্ক যদি আইনা বসাইতে হয় তখন আমার এই ব্রাউজারতে আমি কাজ করতেছি, জাস্ট এটা কপি করেন, এদিকে টিপ দিলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে, কপিড। এবার আসেন এটা নিয়ে এদিকে পেস্ট করে দেন, কি করে দেবেন, পেস্ট করে দিবেন। এবার দেখেন দুইটা জিনিস খুলছে, লগ ইন ডিটেলস, আইডি পাসওয়ার্ড। এখন যদি এটা আইডি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড হয় তাহলে আইডি পাসওয়ার্ড দিতে পার, যদি আইডি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড না হয় তাহলে এটা দরকার নেই, বুঝতে পারছি। আমাদের এদিকে কোনো আইডি পাসওয়ার্ড নেই। এরপরে আপলোড ফর কম্পিউটার, আপলোড ফ্রম কম্পিউটারে যদি আপনি ক্লিক করেন আপনার এদিকে এই যে কিছুক্ষণ আগে ডাউনলোড করছিলাম না, এদিকে এই যে ডাউনলোড করছি না, ওই বাহ, ও এটা তো এই ব্রাউজারে ডাউনলোড করি নাই, ওই ব্রাউজারে ডাউনলোড করছি। এই যে এই ব্রাউজারে আমরা ডাউনলোড করছি না CITIBD1, এই জিনিসটাই আমার লোকাল ডিস্কে আছে, লোকাল ড্রাইভে আছে। যেহেতু লোকাল ড্রাইভে আছে আমি এটা জাস্ট কি করলাম এদিকে আপলোড করে দিয়েছি, এই যে CITIBD1.CSV, ঠিক আছে। এটা দেওয়ার পর আমরা কি করলাম, জাস্ট নেক্সটে ক্লিক করেন, ওই ক্লিক করবেন নেক্সটে। এবার নেক্সটে ক্লিক করার পরে তারা বলতেছে যে কনফার্ম সেটিংস, কনফার্ম সেটিংসে আপনার নামটা দেন, আপনি এটা কিতে কোন ইয়েতে রাখতেছেন, ডিফল্ট কি রাখতে চাইতেছেন, আপনি যদি বিডিটি করতে চান আপনি বিডিটি করে দেন, এটা আপনার ইচ্ছা। বিডিটি কই, বিডিটি কেন বিডিটি করতেছে, কারণ আমার ওয়েবসাইটে সব বিডিটি দেয়, ঠিক আছে। পরে দেখা যাবে যে পিক্সেল ইউএসডি তে হিসাব করতেছে। এদিকে একটা জিনিস বলে রাখি, অনেক সময় দেখা যাবে যে এটা কাজ করতেছে না, কমার্স ম্যানেজার এই জায়গাতে এসে বারবার আপনারা ব্যাক করতেছে। যদি ব্যাক করে দেয় আবার করবেন, যতক্ষণ না এই ইন্টারফেস আসতেছে, বুঝতে পারছি। যতক্ষণ না এই ইন্টারফেস আসতেছে ততক্ষণ আপনি এটা ট্রাই করেন, যখন ইন্টারফেস চলে আসবে তখন বুঝে যাবেন যে আপনার ক্যাটাগরি রেডি। এবার একটু আইটেমে আসেন, এই ক্যাটালগ তো এই দেখেন
এই প্রোডাক্টটি আমার ওয়েবসাইটে আছে না, এই যে প্রোডাক্টটি দেখতেছেন, এই প্রোডাক্টগুলো আমার ওয়েবসাইট থেকে আসছে না, এর আগে তো এদিকে কিছুই আসলো না, এই নামে তো কোনো কিছু আসিল না। ডাটা সোর্সে কিছু আছে কিনা, ডাটা সোর্সে কিছু থাকার কথা না। সেট, দেখেন আমার ভেরিয়েন্ট আইটেম কয়টা আছে, 12টা। ভেরিয়েন্ট কয়টা আছে, 12টা। এখন ধরেন এই যে এটা কি হানি, হানির ভিতরে যদি একটা হানির ভিতরে যদি ভেরিয়েন্ট থাকতো 4টা, তখন কিন্তু আমার ভেরিয়েন্ট বেড়ে যেত। প্রোডাক্ট 12টাই থাকতো কিন্তু ভেরিয়েন্ট বেড়ে যেত। বুঝতে পারছি? ধরেন এই প্রতিটা প্রোডাক্টে 12টা প্রোডাক্টের ভিতরে 2টা করে ভেরিয়েন্ট আছে, তাহলে 12 দুগুণে 24, 24টা ভেরিয়েন্ট এদিকে চলে আসতো। বুঝতে পারছি বিষয়টা? এই হচ্ছে কাহিনী। এবার আপনারা যদি চান এদিক থেকে কি করবেন, আইটেমটারে একটু অ্যাড টেডে চালাবেন, তখন কি করবেন, এই যে কিছু অ্যাড সেট বানাই নিতে হবে। ইস্যু টিস্যু কি আছে? কোনো ইস্যু নাই। অ্যাডভার্টাইজার সেট, এদিক থেকে আপনি ডাইরেক্ট আপনার যে ইয়ে আছে বা অ্যাড ম্যানেজার আছে, আপনি অ্যাড ম্যানেজার থেকে অ্যাডগুলো চালাইতে পারবেন। ওইদিকে আমরা এখন আপাতত না যাই, আগে আমরা এইদিকে একটু সব দেখে নেই সব ঠিকঠাক আছে কিনা। প্রাইসিং ঠিক আছে, ইন স্টক, ভেরিয়েন্ট নাই। ভেরিয়েন্ট থাকলে এদিকে দেখা হবে যে কয় রকমের ভেরিয়েন্ট আছে। আইটেম, আইটেম সব ঠিকঠাক আছে। অ্যাড আইটেম, আর নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে হলে এদিক থেকে অ্যাড আইটেম করবেন। ঠিক আছে, আপনি ওই ডাটা ফিড দিয়ে আবার দিয়ে দিতে পারেন, পিক্সেল দিয়ে আনতে পারেন, পার্টনারশিপ, পার্টনার প্ল্যাটফর্ম মানে হচ্ছে বিভিন্ন অ্যাপ ট্যাপ দিয়ে আনতে পারেন আপনি। এরপর হচ্ছে ম্যানুয়াল হচ্ছে আপনি নিজে ট্যাপ ট্যাপ করে আনতে পারেন, এরকম করে আনতে পারবেন। এই হচ্ছে কাহিনী। এরপরে আপনার দিকে ডাটা সোর্সে যাবেন, ইভেন্ট, ইভেন্ট যদি কোনো কিছু করতে চান সেক্ষেত্রে ইভেন্টগুলো নিয়ে আসবেন। যেমন এদিকে আমার ইভেন্ট দেখা গেছে যে আমার কত পার্সেন্ট, আমার এদিকে ম্যাচ হতে কত পার্সেন্ট, ক্যাটাগরি যে আমি আনলাম এই ক্যাটাগরিটা আসলে মানুষের সাথে কতটা রিলেটেড, বা প্রোডাক্টগুলো মানুষ কতটা কিনতেছে বা এটা পারচেস করার আগ্রহ কতটা আছে, এই জিনিসটা সে এদিকে ইন্ডিকেট করে। তো এদিক থেকে আমরা তেমন কিছু করতেছি না। সিআইটিআইবিডি এইদিকে আমাদের ক্যাটালগ অনেকগুলো আছে, এদিকে আপনি এরকম ক্যাটালগ টিপ দিয়ে দেখতে পারেন যে আপনি কোন ক্যাটালগে যাবেন, এটা এসে দেখতে পারেন। সেটিং সেটিং দেখানোর কিছু নাই, এটি না দেখলেও নিজেরাই করতে হবে। এবার যদি আমরা অ্যাড ম্যানেজারে আসি, একটু রিলোড দিয়ে দেখি এটা কোন জায়গায় করছিলাম, শাহপুরান তো করছিলাম। কি রে, এখনো ক্রেডিট ক্যাটালগ দেখা গে, সেলস ক্যাটাগরি, ওয়েট, নিচেরটা তো ঠিক আছে আমার, এটা এই যে এটার ভিতরে আছে বাইনারি, বাইনারিতে তো করছিলাম। এদিকে আবার আমরা ক্রিয়েট করি, ক্রিয়েট করে আমরা সেলসে যাই। ভাই ভালো লাগতেছে না। সেলস, কন্টিনিউ। এটা অন করেন, দেখেন এদিকে কিন্তু একটাই আছে, হ্যাঁ একটা আছে বলতে আপনার ওই বিজনেস ম্যানেজারে যতগুলো আছে সবগুলো টান দিয়ে নিয়ে আসবে, কিন্তু আপনি এদিকে কাজ করবেন কোনটার উপরে, যেটা নিয়ে আপনি কাজ করতে চান। এবার এইটার ভিতরে এই ক্যাটাগরি, এইটা ক্যাটালগের ভিতরে কোন কোন প্রোডাক্ট আছে আপনার এই জায়গাতে সে সুন্দর করে দেখা যাচ্ছে, এদিকে কি কি প্রোডাক্ট গুলো আছে, মানে আপনি যখন অ্যাড দিবেন তো অ্যাড এর ভিতরে কি কি প্রোডাক্ট দেখাবে ওই জিনিসটা এদিকে দেখাইতেছে। এই সেম জিনিসটাই আমরা এদিক থেকে এটা সিলেক্ট করে দিই, সিলেক্ট করে রাখলাম। এরপরে বাকি যে জিনিসপত্র আছে এগুলো সব নর্মালি যাবে। এদিক থেকে নতুন একটা পার্ট দেখতেছেন, রিপোর্টিং। যেহেতু আমরা অ্যাড নিয়ে কাজ করতেছি, মানে সেলস এড নিয়ে কাজ করতেছি, দিন শেষে আমার রিপোর্ট করতে হবে যে কতটা সেলস হয়েছে। এটা যখন আমি অ্যাডটা চালাবো তখন আমার এটা বুঝতে পারবেন যে আমার এঙ্গেজ অডিয়েন্স কতজন ছিল, এক্সিস্টিং
কাস্টমার যারা বর্তমানে আমার থেকে পারচেস করছে কিন্তু তারা আবার নতুন করে পারচেস করছে, আবার প্রোডাক্ট পারচেস করছে, ওই জিনিস কত রেশিও ছিল ওই জিনিসটা আপনি দেখতে পারবেন। এগুলো করার জন্য অবশ্যই পিক্সেল ট্র্যাক করা থাকতে হবে। পিক্সেল ট্র্যাক করা না থাকলে এগুলো করতে পারবেন না। এসিবি তো আর বলতে হবো না, এসিবি টেসিবি সম্পর্কে ধারণা আছে নাকি? অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটিং এটি তো জানেন। তো আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে এদিকে দেখেন পারফরম্যান্স গোল। আমি বলছিলাম যে পারফরম্যান্স গোলটা আমরা কই শিখবো, আমাদের সেলস এডে আসলে আমরা এই জিনিসটা সম্পর্কে দেখবো। পারফরম্যান্স গোলে যদি আপনি ক্লিক করেন এদিকে আপনার অনেকগুলো মানে 4টা আপনার অপশন দিয়েছে যে ক্যাটালগ সেলস এর গোল কি হইতে পারে। প্রথমে লিখছে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, মানে আপনারে সে চেষ্টা করবে যত বেশি সেলস এনে দেওয়া যায়, ঠিক আছে। এরপরে একটা বন্ধ আছে ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন। হোয়াট ডাজ ইট মিন বাই ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন? এটার মানে হচ্ছে ধরেন আমি আপনার কাছ থেকে 50 টাকার প্রোডাক্ট 10টা কিনছি, ঠিক আছে, তো কত হইলো 500 টাকা। আর একজন মানুষ নিজেই একটা ওয়েবসাইট মানে আপনার ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্টেই 5000 টাকার জিনিস কিনছে, মানে একটা অ্যাড টু কার্টের ভিতরে 5000 টাকার প্রোডাক্ট কিনছে। বেশি ভ্যালু কার? যে একটা জিনিসে 5000 টাকা দিয়ে কিনছে তার ভ্যালুটা বেশি হবে না? তো ফেসবুক যখন আপনি এই অ্যাডগুলো যখন চালাবেন প্রথমের দিকে আমাদের এই ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনে অ্যাড চালাইতে হয়। মানে আগে কনভার্সন করুক, আগে দেখুক যে কে বেশি কিনে কে কম কিনে, কার বিহেভিয়ার কেমন, মানে পারচেজ বিহেভিয়ারটা কেমন, এটাকে ফেসবুক দেখে। দেখার পরে এই জিনিসটা অন করে। এটা অন্তত আপনার 21 থেকে 90 দিন আপনার এই অ্যাডটা চালাইতে হয়। 21 থেকে 90 দিন যখন এটা চালাবেন তারপরে গিয়ে দেখবেন যে আপনার এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তখন ফেসবুক কি করবে, যারা প্রিভিয়াসলি আপনার ওয়েবসাইট থেকে বেশি পারচেস করছে, বেশি অ্যামাউন্টে পারচেস করছে, যাদের টিকেট সাইজ বড় ছিল তাদেরকে অ্যাড দেখাবে, আর যাদের টিকেট সাইজ ছোট ছিল তাদেরকে ওই অ্যাডগুলো দেখাবে। বুঝতে পারছি? যে কোনো অ্যাড, যে কোনো অ্যাড, মানে আপনার এই ক্যাটালগের ভিতরে এই ক্যাটাগরিটারে আপনি বা এই যে অ্যাডটা চালাচ্ছেন সেলসের যে অ্যাডটা চালাচ্ছেন 21 থেকে 90 দিন অন্তত চালাইতে হবে। সেলস এড করেছি অবজেক্টিভটাও বুঝেন, সেলস এডটা আপনার 21 থেকে 90 দিন চালাইতে হবে। তখন কি হবে, ওই সেলস এডটা তার ডাটা কালেকশন করবে। এতদিন আপনার ডাটা কালেকশন করছেন কি, এঙ্গেজ কারা হইতেছে এই ডাটা কালেকশন করছেন, লিড কালেকশন করছেন। এখন আপনার কালেকশন করতে হবে কার টিকেট সাইজ কেমন। টিকেট সাইজ মেইন জিনিস। আপনি দিন শেষে তো আপনার দরকার তো টাকাই, তো আপনি যার থেকে কম প্রোডাক্ট সেল করা বেশি টাকা নিয়ে যেতে পারবেন তারাই তো আপনি দরকার, ঠিক না? তা ধরেন আপনার 50 টাকা দিয়ে 100টা প্রোডাক্ট কিনছে, এদিকে 500 টাকা হইলো, সরি 10টা প্রোডাক্ট কিনছে 500 টাকা হইলো, আর একজন একটা প্রোডাক্টই 5000 টাকা দিয়ে কিনতেছে, তো ওর ভ্যালুটা বেশি হবো না? ওর অ্যাডটা দেখাইলে আমার বেশি প্রফিট জেনারেট করতে পারতেছি না? তো ওই বিষয়টা আমরা এদিকে কাজ করি। তো আমরা প্রথমের দিকে অ্যাডটা চালাই হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, ঠিক আছে। এরপরে যখন এটা অ্যাক্টিভ হয়ে যায় তখন আমরা ভ্যালুতে খেলি, তখন আমরা কনভার্সনে খেলি না, তখন আমরা খেলি ভ্যালুতে। মানে আমার যত বেশি ভ্যালু আনা যায়, মানে পারচেস যত বেশি করানো যায়, যত বেশি রেভিনিউ জেনারেট করানো যায়, এটা দিয়ে আমরা রেভিনিউ জেনারেট করতে পারি। এরপর হচ্ছে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিকস, লিঙ্ক ক্লিকস, মানে আপনার ওয়েবসাইটে যে পারচেসের লিঙ্কটা থাকবে ওইটার ভিতরে মানুষ জাস্ট ক্লিক করবে, এটা আমার দরকার নেই, এটা আমরা করে আসছি। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, দরকার নেই, ইমপ্রেশন আমরা করে আসা করছি। আমার দরকার কি সেলস, সেলস আমার এই দুটোর উপরে আমার খেলতে হয়। এটা ক্লিয়ার? প্রোডাক্ট সেট, যদি আপনি প্রোডাক্টের কোনো সেট বানাইতে চান সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট সেট বানাইতে পারেন। এই ক্রিয়েটে যদি ক্লিক করেন আপনারা প্রোডাক্ট সেট বানাই দিবে। প্রোডাক্ট সেট জিনিসটা কি, মানে আপনার কাছে অনেকগুলো প্রোডাক্ট অলরেডি আছে, 12টা প্রোডাক্ট অলরেডি আছে, আপনি জাস্ট এদিক থেকে একটা প্রোডাক্ট লিস্ট বানাই নেবেন। ধরেন এদিকে নাম দেন CITIBD। আচ্ছা, কন্টেন্ট অর্গানিক ওয়েল। আচ্ছা, এদিকে একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ। প্রোডাক্ট টাইপ দিব, আচ্ছা প্রোডাক্ট এই ডাইরেক্ট প্রোডাক্ট। এদিকে আমার বলছে অ্যাট্রিবিউট, এটা একটু ভালো করে বুঝেন। অ্যাট্রিবিউট আপনি কি ধরনের, এই যে প্রোডাক্টের সেটটা বানাবো, আমার কাছে কয়টা প্রোডাক্ট আছে, 12টা প্রোডাক্ট আছে না? এখন আমার 12টা প্রোডাক্টের উপরে অ্যাড চালাবো না, আমি চালাবো শুধু ধরেন তেলের উপর, ঠিক আছে। এখন যে অয়েল গুলো আছে এই অয়েল গুলোর উপর চালাবো। এখন আমার বলছে ইজ এনি অফ দিস, মানে প্রোডাক্টের ভিতরে এমন যদি থাকে, প্রোডাক্ট লিস্টের মধ্যে এমন যদি থাকে, এই দিক থেকে আমার ধরে দিতে হবে কি, ধরেন অয়েল গেছে তো অয়েল ধরে যায়। এবার অয়েল রিলেটেড যদি কিছু থাকে ওই জিনিসটা সে এদিকে টেক করে নেবে, এই যে এদিকে টেক করছে একটা প্রোডাক্ট সে পাইছে, ঠিক আছে। এবার ধরেন অ্যানাদার ফিল্টার অ্যাড করেন, অ্যানাদার ফিল্টারে যদি অ্যাড করেন সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এদিকে আবার সেম জিনিস করেন, প্রোডাক্ট নেন,
প্রোডাক্ট নিয়ে এদিক থেকে ইজ নট দেন, ইজ নট এর মানে হচ্ছে যদি এই প্রোডাক্টটা না থাকে, প্রোডাক্টের যদি এরকম প্রোডাক্ট না থাকে, তো এদিক থেকে ক্লিক করেন, ধরেন ফ্রেশ এক্স, এটাতে ক্লিক করেন, বা ধরেন স্যানিটাইজার, স্যানিটাইজারটা কই দেখলাম, বাদ দেন, যেটা নিচে এডিবল অয়েল, এডিবল অয়েলটা দেন, এটা দেন, এটা পাইতেছে না, বাদ দেন, যেটা পাইতেছে না এটা ধরা দরকার নেই, একটাই কি নিতেছে, একটা নেয় না কেন, কন্টেনারে ধরে দিলে নো প্রোডাক্ট ওয়্যার অ্যাডেড এন্ড রিমুভ, আচ্ছা এটা রিমুভ হয়ে গেছে, এইসব প্রোডাক্টটা নেন, ইজ নট হ্যান্ড স্যানিটাইজার, অ্যাডেড অর রিমুভ, এন্টার, এডিবল অয়েল আসছে আর এটা আসছে না, এটাতে আমার দরকার নেই আপাতত, এটা ইজ অফ এনিথিং, ইজ অফ এনিতেও নাই, এই প্রোডাক্টটা কি সাইটে নাই, আইটেম ইউর প্রোডাক্ট সেট, আইটেম অ্যাড আইটেম ইউর প্রোডাক্ট সেট, ঠিকঠাকই তো আছে, ফিল্টারিং ইজ নট, শুধু এডিবল ওয়ার্ল্ড, আচ্ছা ধরেন বাদ দেন, যে ফ্রি সাইট করা, তো এটি জাস্ট এটা হচ্ছে ফিল্টারটা, এদিকে কাজটা কি এটা একটু বুঝে নেন, এদিকে দেন প্রথমে আমরা কি করছি, প্রোডাক্ট নিছি, অ্যাট্রিবিউটে প্রোডাক্ট নিছি, অ্যাট্রিবিউটে প্রোডাক্ট নেওয়ার কন্ডিশন দিছি, কন্ডিশনটা কি দিছি, এই প্রোডাক্টের ভিতরে যদি থাকে, এরকম প্রোডাক্ট যদি থাকে, তাহলে ওই প্রোডাক্টের ক্যাটাগরি বানায় নিবে, মানে একটা সেট বানায় নিবে, সেট বানায় সে ওই সেটের ভিতরে শুধু অ্যাড চালাবে, ঠিক আছে, এখন ধরেন এদিক থেকে একটা প্রোডাক্ট পাইছেন আপনি, এটাতে জাস্ট এটা দিয়ে একটা সেট ক্রিয়েট করেন, অনেক সময় দেখবেন একটা অ্যাডের ভিতরে প্রথমে শার্ট দেখা যাচ্ছে, তারপরেও শার্ট দেখা, এরপর প্যান্ট, এরপর জিন্স, এরপর শার্ট, এরপর প্যান্ট, এরকম অনেকগুলার জিনিস দেয়, মানে আপনি ওই শার্ট প্যান্ট দুইটাতেই আপনি আগ্রহী, এই কারণে আপনার শার্ট প্যান্ট দুইটা এক অ্যাডের ভিতরে দেখা যাচ্ছে, তো ওই জিনিসটা আমরা প্রোডাক্ট সেট করে দিই, যে এমন করে দিই যে ধরেন যারা অয়েল খাইতে পছন্দ করে তারা অয়েল দেয়, অয়েল অয়েল, এরপর মাঝখান থেকে কিছু একটা ঢুকাই দেয় যেটা অয়েলের সাথে রিলেটেবল, তো অয়েল তো সে কিনবে, লগে ওইটাও কিনতে পারে যেটা যেহেতু অয়েলের সাথে রিলেটেবল, তো এই কারণে এই জিনিসটা ইউজ করা হয়। এরপর এদিক থেকে দেখেন আমার একটা এই যে এই জিনিসটা দেখুন বানাইছি, অল প্রোডাক্টসে 12টা আছে, এটাতে আমার একটা আইটেম একটা ভেরিয়েন্ট আছে, এদিকে যদি আপনি বাড়াইতে চান সেক্ষেত্রে আরো বাড়াইতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আপনার, যদি আপনি চান যে 12টার উপরে অ্যাড চালাবেন তাহলে 12টারে সিলেক্ট করে দেবেন, অল প্রোডাক্ট সিলেক্ট করে দেবেন, আর যদি মনে করেন না আমি স্পেসিফিক কোনো একটার উপরে অ্যাড চালাবো সেক্ষেত্রে আপনি স্পেসিফিক নিয়ে নেবেন, আমরা আপাতত 12টা দিয়ে আপনারা দেখাই, এদিক থেকে কোনো কিছু করার দরকার নেই, এদিকে হচ্ছে আপনারা যে টার্গেটিং ফার্গেটিং আছে ওই টার্গেটিংটা করবেন, টার্গেটিং করে টার্গেটিং এর নিয়ম আগে যেমন ছিল এমন তাই আছে, ঠিক আছে, যদি আপনার মনে হয় যে কোনো ভালো ব্র্যান্ডের কাজ করতেছেন বা কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন যার টার্গেটিং সম্পর্কে ভালো ধারণা আছে, বা আপনারা বলছে যে টার্গেটিং কইরা অ্যাড চালাইতে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, টার্গেটিং করবেন, আর যদি টার্গেটিং না করতে বলে ছেড়ে দেন, আর ওই যে লুক লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স ওইগুলো যখন দেখাবো তখন আপনি লুক লাইক অডিয়েন্স কাস্টম অডিয়েন্স বানাই এরপর অ্যাডটা চালাবেন, বুঝতে পারছি, এই হচ্ছে বিষয়, এবারে নেক্সট দেই, আমি ডলার টলার দেখাইলাম না, ডলার টলার সেট করে দেখাইলাম না, ঠিক আছে, এবার দেখেন আমারে বলতেছে কোন পেজের উপর অ্যাডটা চলবে, অ্যাডটা কোন পেজের উপর চালাতে পারি, এরকম তো কোনো পেজই নাই যেটার উপর অ্যাড চালাতে, ধরুন ফ্রেশ ম্যাঙ্গো ধরে না, কোনো সমস্যা নেই, এদিক থেকে আমরা এটা দিলাম, এদিকে আজকে আপনাদেরকে এই জিনিসটা দেখাই, কালকে আমরা দেখব মানে নেক্সট ক্লাসে আমরা কালেকশন এটা দেখাবো, ঠিক আছে, কালেকশন এটা কেন দেখাবো, ওইদিকে আমি ভেরিয়েন্টটা আরেকটু বাড়ায় দেখাবো, ভেরিয়েন্টটা সেট যেটা বানাইলাম এখন, সেট যেটা কাজ দেখালাম এটা তো একটা দেখাইছি, পরবর্তী ক্লাসে আরেকটু বাড়ায় দেখাই দিব, কারণ ওই কালেকশনের ভিতরে একটু বাড়ায় দেখাইলে জিনিসটা দেখতে সুন্দর লাগে, তো এদিকে দেখেন কালেকশন এডি চালালাম, আমি ক্যারাজল এডি চালালাম, ক্যারাজল এডি কি হইতো, আমার কার্ড এড করতে হতো, হয় ভিডিও এড করতে হতো না ইমেজ এড করতে হতো, এদিকে আমার কিছুই এড করা দরকার নেই, এদিকে হচ্ছে আমার যে ক্যাটালগটা মানে আমি যে ক্যাটালগটা বানাইছি ওই ক্যাটালগ থেকে আমার প্রোডাক্টটা নিয়ে নিছে, কথা বুঝতে পারছি, এদিকে আমার কোনো কিছু এক্সট্রা অ্যাড করতে হইলো না, আর কোনো কিছু করার দরকারও হবে না, এদিক থেকে আপনি মাল্টিপল প্রোডাক্ট সিলেক্ট করা থাকবে, মাল্টিপল প্রোডাক্টই সিলেক্ট করা হবেন, কারণ এদিকে আমি একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, এদিকে একটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি না, ঠিক আছে, এরপর হচ্ছে আপনার এই যে এটা যেমনি আছে এমনি থাকুক কোনো সমস্যা নাই, আপনার এদিকে স্লাইড শো করতে পারেন, ক্রিয়েটিভ অপশনে গিয়া আপনি যদি চান যে প্রোডাক্ট গুলা এরকম সিঙ্গেল ইমেজে থাকবে থাকতে পারে, যদি স্লাইড শো করে দিতে চান তাহলে এটা স্লাইড শোর মতো স্লাইড শো করবে, স্লাইড শো মানে হচ্ছে একটার পর একটা একটার পর একটা, এটা এদিকে দেখাইতেছে না ঠিকঠাক করে, যখন আমি অ্যাডটা রান করে দিব তখন দেখা যাবে একটু একটু মোশন গ্রাফিক্স দেয় না, অনেকটু উপরে থেকে ডাইন দিক থেকে বাম দিক থেকে আসে, ওইরকম করে একটু দেখায় আর কি। এরপর হচ্ছে আপনার বাটন, আপনি কি ধরনের বাটন এদিকে অ্যাড করতে চান, এর আগে হচ্ছে আপনার প্রোডাক্ট নেম, অটোমেটিক প্রোডাক্ট নেম নিয়ে নিছে কোন জায়গা থেকে,
আপনার সাইট থেকে আমরা যে প্রোডাক্ট ফিট দিছি ওই প্রোডাক্ট ফিট থেকে আপনার নামিয়ে এই দেখেন প্রোডাক্ট ফিট এদিকে একটা অ্যাট্রিবিউট করা আছে, ঠিক আছে। এরপর প্রাইমারি টেক্সট, আপনি যদি প্রাইমারি টেক্সট কিছু লিখতে চান ওই প্রাইমারি টেক্সটে আপনি জাস্ট কিছু একটা লিখে দিবেন। প্রাইমারি টেক্সটটা কোন দিকে থাকে? নিচে থাকে না উপরে থাকে? প্রাইমারি টেক্সট নিচে থাকে। ক্যাপশন 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 আচ্ছা, প্রাইমারি টেক্সটে আপনি কি লিখবেন? আপনার এই প্রোডাক্টগুলো সম্পর্কে লিখবেন খুব ছোট ছোট করে। এদিকে তো অনেকগুলো প্রোডাক্ট দিছি, এতগুলো প্রোডাক্টটা না লিখে খুব ছোট ছোট করে প্রতিটা প্রোডাক্টে বুঝাবেন, বা এমন ভাবে দেন যে এত পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এই প্রোডাক্টগুলো কিনুন, এই প্রোডাক্টগুলোর উপরে এত পার্সেন্ট ডিসকাউন্ট, এরকম ভাবে তারা চালায়। এরপর হচ্ছে কল টু অ্যাকশন কি দিবেন? যেটা আপনার বিজনেসের সাথে রিলেটেবল, এগুলো আমি সবটি দেখাই দিছি আপনারা কোনটার ক্ষেত্রে কোনটা ইউজ করতে হয়। যেটা আপনার বিজনেসের সাথে রিলেটেবল ওইটাই দিবেন। যেহেতু আমরা এদিকে সব করাই যাচ্ছি, বা বাই নাও টাই নাও টাইপ দিতে পারেন আপনি, এদিকে সাইন আপ টাইন আপ তো হবে না, স্বপ্নই থাকুক, স্বপ্নও দিয়ে রাখেন। এরপর দেখেন এগুলো সব ঠিকঠাক আছে কিনা। ইনহ্যান্সমেন্টে আপনার একটু সমস্যা আছে, মাত্র ২টা আছে, ৮টার ভিতরে ২টা আছে। এবার দেখেন ইনহ্যান্সমেন্টে কি কি বলতেছে, এগুলো সবগুলো অন করে দেন। এগুলো হচ্ছে দেখেন এক এক জায়গাতে এক এক রকম করে দেখাবে। এটা ভিডিও যে স্লাইড শো করে দিয়েছিলাম না, স্লাইড শো করে দেওয়াতে এই জিনিসগুলো বেড়ে গেছে। এই প্রোডাক্ট এইভাবে দেখাবে, এই প্রোডাক্টগুলো এইভাবে সিরিয়ালে দেখাবে। এমনি কোনো সময় অ্যাড দেখছেন কোনো সময় স্টোরির ভিতরে? এই জিনিসগুলো হচ্ছে আপনার এই সেলস এর থেকে যায়। আপনি ইয়াতে স্বপ্ন হয় ক্লিক করবেন, আপনার জায়গা মতো নিয়ে চলে যাবে। ঠিক আছে। এরপর হচ্ছে আপনার কি করতে হইতেছে, এদিকে এটা দেখা যাচ্ছে না অ্যাড ইন ভিজিবল না। এরপর হচ্ছে এদিকে দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন, আপনি রিলস দেখেন, আমরা রিলসের মাঝখান দিয়ে অ্যাড আসা করে না, নিচে দেওয়া প্রোডাক্টগুলো থাকে, একটার পর একটা স্ক্রল করে দেখতে পারেন। এইটাই হচ্ছে বিষয়টা। এটা তো আর আমরা ক্যারাজোলেট চালালে তো আর এমনি প্রোডাক্টটা দেখতে পারি না। ক্যারাজোলেট দেখাইলে ওই যে বা ফিডের ভিতরে ক্যারাজোলেটটা থাকে যায়, এই জায়গাতে আর ক্যারাজোলেটটা আসে না। কিন্তু আমি যখন ক্যারাজোলেট সেলস দিয়ে চালাই যাচ্ছি তখন আবার রিলসের ভিতরে এরকম করে প্রোডাক্টটা দেখা যাচ্ছে। তো যেহেতু দেখা যাচ্ছে এটা আমার একটা প্লাস পয়েন্ট। এরপর যে সব জায়গার ভিতরে দেখা যাচ্ছে এটা তো দেখলেনই, অপটিমাইজ করেছি, মিউজিক টিউজিক যেগুলো দেওয়া দরকার দিয়ে দিছি। ডাইনামিক মিডিয়া রেডি। কি রে এখন একটা কম দেখা গেলে তো সব তো অন করে দিছি, কোনটাই দিন ওই যে ডাইনামিক মিডিয়া 9 অফ না, ঠিক আছে। আচ্ছা, এদিকে আরেকটা জিনিস আছে, আমরা একটা জিনিস মিস করে চলে আসছি, এদিকে দেখা মনে পড়লো। এটা এস লেভেলে আছে না, বাজেট আপনারা পারবেন, বাজেট কি দেওয়া মোটামুটি, বাজেট দেওয়ার কিছু নাই। অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ একটা অপশন আছে। কোথায় 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 অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, ওই অ্যাড ম্যানেজার এটা ছিল, এই অ্যাড ম্যানেজার এটা নাই। দেখেন অ্যাড ম্যানেজার টু অ্যাড ম্যানেজার চেঞ্জ করছি, এটা নাই। অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ যে অপশনটা আছে এই অপশনটা অন করে কোনো সময় আপনি ইনহ্যান্সমেন্ট করতে পারবেন না। কারণ যখন আপনি এটা অন করে দিবেন এদিকে নাই, এই অ্যাড ম্যানেজারটার ভিতরে শো করতেছে না, এই কারণে দেখাতে পারতেছি না। আগের যে অ্যাড ম্যানেজার ছিলাম ওইদিকে কিন্তু শো করতেছিল। তো যেহেতু অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এটা যদি অন করে রাখেন তখন আপনি এদিকে ইনহ্যান্স করতে পারবেন না। কারণ ফেসবুক তার নিজের মতো করে ব্যাক এন্ডে কিছু ভিডিও বানায় নিবে, সে নিজের মতো করে ভিডিও বানাবো, এআই দিয়ে ওই ভিডিওগুলো সে প্রচার করবে। আপনারা তো করবে সাথে নিজে কিছু বানায় প্রচার করবে। ঠিক আছে, তখন আবার আপনি এদিকে এসে একটু থতমত খাইয়েন না যে এদিকে তো আমি কিছু করতে পারতেছি না, এদিকে কিছু করতে পারবেন না। এদিকে এদিকে আছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। এটা যদি আপনি ওই জায়গাতে অন করে দিতেন, ওই পার্টে যদি ওই অ্যাড ম্যানেজার গুলোতে যদি অন করতেন যেগুলো আপডেট অ্যাড ম্যানেজার, ওইগুলো যদি অন করে দিতেন সেক্ষেত্রে আপনি এই জায়গাতে আর এই জিনিসটা পাইতেন না, এই এডিট করার অপশনটা পাইতেন না। ডাইরেক্ট ফেসবুকই যা করার করতো। বুঝতে পারছি? তো এটা নিয়ে থতমত খাবেন না। কারণ অনেক সময় দেখি যে মানুষেরা মেসেজ দেয় যে ভাই এটা তো হয় না, কেমনে হইব? তো ফেসবুক নিজে দায়িত্ব নিয়ে রাখছে। এবার দেখেন আপনার প্রোডাক্টের কি অবস্থা, একটু অ্যাডভান্স প্রিভিউ করে দেখেন যে কোন জায়গাতে কিরকম করে দেখা হবে। বাজেট টাজেট কেন বললাম না, কারণ এটি আপনারা করতে করতে শেষ হয়ে গেছেন, আর কি দিয়ে করবেন এটি। দেখেন এমনের ক্লাস কত ছোট হয়ে গেছে না। আচ্ছা, এদিকে হচ্ছে প্লেসমেন্ট গুলো দেখা যাচ্ছে, আপনার প্লেসমেন্ট দেখবেন সেলস এর প্লেসমেন্ট অনেক বেশি হয়। আপনার কি বলে লিড অ্যাড বা ধরেন এঙ্গেজমেন্ট অ্যাড যেগুলো আছে ওইগুলো থেকে আপনার সেলস এর প্লেসমেন্ট অনেক বেশি হয়। সেলস এর এঙ্গেজমেন্ট হইলে এরিয়া তৎক্ষণে লোড হয়ে যেত। এবার দেখেন কোন জায়গাতে কেমন দেখাবে, এটা এরকম করে দেখা যাচ্ছে মেসেঞ্জারে দেখাবে, আপনার রিলস এর ভিতরে দেখাবে, আপনার বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন কেমন দেখাবে? এই জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে আপনার ক্লায়েন্টে পাঠিয়ে দেবেন, ক্লায়েন্ট খুশি হয়ে গেছে। কারণ অনেকেই কাম করেন, কাজ করতে দিয়েছে, কাজ করে পোস্ট পাবলিশ করে দিই, শেষ কাহিনী।
কোনো সমস্যা আছে দ্রুপ বুঝতে? Is there any problem during this part? বুঝতে শিওর? কালকে কত দিল দেওয়া আয়োজন? হ্যাঁ গুড। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই হচ্ছে আপনার ক্যাটালগ দিয়ে আপনার সরি ক্যারাজোলেট, বুঝতে পারছি। ক্যাটালগ অ্যাড করছি আমরা প্রথমে, মানে ক্যাটালগ আনলাম, ক্যাটালগ আইনা ওইটারে ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করে আমরা ক্যারাজোলেট চালাইলাম, ঠিক আছে। কালেকশন অ্যাড চাইলেও আমি দেখা দিতে পারি এখন, যদি আপনারা চান দেখ দেবো, কালকে লেয়ার না রাখি। এই থেকে জাস্ট প্রিভিউটা অন করে দেন। একটু ওয়েদার একটু মনোযোগ দিয়ে আর কি, মনোযোগ না দিলে মন আপনার বিয়োগ হয়ে যাবে, মনোবিয়োগ হয়ে যাবে, তখন আর কিছু বুঝবেন না। সব আগের যে পার্টগুলো যেমনে করে আসছি এমনি থাকবে। এই জায়গাতে আইসা এদিকে থেকে ডাইনামিক সিলেকশন করতে পারেন, কাস্টমাইজ আপ টু 4 প্রোডাক্ট নিতে পারেন। আপনি উপরেরটাই রাখেন রিকমেন্ডেড, যেটা ওইটাই রাখেন। এদিকে আপনি প্রাইমারি টেক্সট মানে ক্যাপশন হেডলাইন দেন, দেওয়ার পরে আপনি নিচে আসেন, ডেস্টিনেশনে আসেন। আসার পরে যদি আপনার এক্সপিরিয়েন্সে অ্যাডের কোনো কিছু রেডি করা থাকে, আগে থেকে কোনো ল্যান্ডিং পেজ টাইপ কিছু থাকে, সেক্ষেত্রে আপনি এটা দিবেন। আর যদি কোনো কিছু করার না থাকে, সেক্ষেত্রে আপনি এদিক থেকে আসেন, এদিকে আপনারে দুইটা অপশন দিবে, ঠিক আছে। এদিকে দুইটা অপশন দিতেছে, আপনি যে কোনো একটা নিতে পারেন, কোনটা নেবেন কোন। এদিকে আরো অপশন দেওয়ার কথা, আপনারা লাগে মাইন্ড করলো? সমস্যা নেই, ক্লিয়ার ভিডিও করেন। এই যে দেন আপনার ক্যাটালগের থেকে অলরেডি সে প্রোডাক্ট নিয়ে নিছে। আমি যে ক্যাটালগটা সামনে সেট করে আসছি না, এই ক্যাটালগ থেকে আপনার সাইটটারে বানিয়ে দিচ্ছে। এবার এদিকে কি করবেন, জাস্ট এদিকে অ্যাড করেন। এদিকে যদি আপনি ভিডিও দিতে চান, দেখবেন এই যে ভিডিওটা আছে, এই ভিডিও কোনটা, ওই যে প্রোডাক্ট আপনি দেখতেছেন, কিছুক্ষণ আগে দেখছেন যে উপর একটা ভিডিও চলতেছে, ভিডিওর নিচে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে, এটাও সেম থাকবে। ওইদিকে ভিডিওটা নিজে নিজে ফেসবুক বানাইতো, আর এদিকে হচ্ছে আপনার ভিডিওটা আপলোড করতে হবে, বুঝতে পারছি। তো এদিকে দেখি আমাদের কোনো ভিডিও আছে কিনা এই অ্যাড ম্যানেজারের ভিতরে, কোনো আলহামদুলিল্লাহ কোনো ভিডিও নাই। আপনি প্রথমে একটা ভিডিও আপলোড করে নেবেন। আপলোড ভিডিও কেমন করবেন, আপলোডে ক্লিক করবেন, কম্পিউটার থেকে আপলোড করে নেবেন। আপলোড করে জাস্ট এই থেকে সিলেক্ট করে কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দিলে ভিডিও অ্যাড হয়ে যাবে। ভিডিও অ্যাড হলে এই জায়গাতে ভিডিওটা দেখবে। আর যদি ইমেজ হয় সেক্ষেত্রে তো কোনো কিছু করার নাই, এটা যেমনি আছে এমনি। এবার ডেস্টিনেশনে কি করবেন, ডেস্টিনেশনে আপনার ওয়েবসাইটের লিঙ্ক বসাই দেবেন, মানে এটা ইমেজের ইউআরএল এর ভিতরে বসে ইমেজের ব্যাকএন্ডে থাকবে। তো ইমেজের ব্যাকএন্ডে যখন থাকবে, ইমেজে ক্লিক করলে আপনার ওয়েবসাইট রিডাইরেক্ট করে দেবে, এটা বুঝতে পারছি। আপনার এগুলোতে ক্লিক করলেও কিন্তু আপনার ওয়েবসাইটেই নেবে, কিন্তু এদিকে ক্লিক করলে একদম ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো এদিক থেকে আপনি কি করবেন, আপনার ডেস্টিনেশন ইউআরএল লিঙ্কটা দিয়ে দিবেন, এটা অপশনাল, না দিলেও চলে, কিন্তু দিয়ে দেওয়াটা বেটার। এরপরে দেখেন অল প্রোডাক্ট আছে, এদিকে অল প্রোডাক্ট কেন সিলেক্ট করা আছে, কারণ হচ্ছে আমি প্রোডাক্ট সেট ওইদিকে অল প্রোডাক্টই সিলেক্ট করে আসছি। যদি ওইদিকে অন্য কিছু সিলেক্ট করে আসতাম, তাহলে এদিকে আমি অন্য কিছু পাইতাম, বুঝতে পারছি। এরপর হচ্ছে আপনি এদিকে কতগুলো প্রোডাক্ট দেখাইতে চান, এদিকে দেওয়া আছে 50, আমাদের 50 প্রোডাক্ট নাই। তো আপনার যতগুলো প্রোডাক্ট আপনি এক সিরিয়ালে দেখাইতে চান, আপনি যতগুলো প্রোডাক্টই দেখাবেন। এমন হতে পারে আপনার যে প্রোডাক্ট সেট বানাইছেন, ওই প্রোডাক্ট সেটের ভিতরে 200 প্রোডাক্ট আছে, আর আপনি সর্বোচ্চ কয়টা প্রোডাক্ট দেখাইতে চান। তো একটার ভিতরে 10টা দেখাইতে চান, আপনি 10 লিখে দিবেন, 12টা দেখাইতে 12টা, 15 দিলে 15 লিখে দিবেন। এদিকে জাস্ট কিছু করার দরকার নাই, এদিকে জাস্ট 15 লেখা দেন, কাহিনী শেষ। এদিকে আপনার 15টা প্রোডাক্টই দেখাবে, যেহেতু 12টা আছে এদিকে 15টা দেখাবেন। ধরুন আমি এদিকে করি 5টা, ধরেন 5টা করি, দেখেন 5টাই দেখাবে। এই যে আমি 5টা করছি, 5টা প্রোডাক্ট দিয়ে শো করতেছে। আর আমি যদি 12টা করি, তাহলে আমি সবগুলো প্রোডাক্ট আমার শো করবে, সবগুলো প্রোডাক্ট আমার শো করতেছে, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, এরপরে দেখি কি বলতেছে, প্রোডাক্ট ওভারলে কন্ট্রোল, এদিক থেকে ক্লিক করেন। আপনি এদিক থেকে কি দিতে চান, এই প্রাইসটা আপনি এভাবে দিতে পারেন, ঠিক আছে। আপনি যদি এদিক থেকে এরকম প্রাইস দিতে চান, যে আপনি ডিসকাউন্টেড প্রাইস, কোনো জায়গাতে যদি ডিসকাউন্ট প্রাইস থাকে, সেক্ষেত্রে ডিসকাউন্টেড প্রাইসটা আলাদা করে দেখাবে। যদি প্রাইস না থাকে, সেক্ষেত্রে ডিসকাউন্ট প্রাইস দেখাবে না। এরপর যদি পার্সেন্টেজ হিসাবে দেখাতে চান, তাহলে কত পার্সেন্ট অফ দেখা যাচ্ছে এই জিনিসটা দেখাতে পারবেন। এরপর হচ্ছে আমি এদিকে থেকে যদি ফ্রি শিপিং এর কোনো সিস্টেম থাকে, যদি এর ভিতরে ফ্রি শিপিং নাই, এই কারণে দেখা যাচ্ছে না, কোনো ফ্রি শিপিং থাকলে ওটা দেখাইতে পারেন।
তো আমরা এদিক থেকে আপাতত পার্সেন্টেজটাই রাখি যে এত পার্সেন্ট অফ কোনটার ভিতরে পার্সেন্টেজ অফ আছে, ওই জিনিসটা আমরা এদিক থেকে শো করলাম। করার পরে কি করলাম, অ্যাড অ্যানাদার প্রোডাক্ট সেট। যদি আপনি চান যে আরো একটা প্রোডাক্ট সেট অ্যাড করবেন এটার সাথে, তাহলে আপনি করতে পারেন। যদি আপনি করতে চান তাহলে করবেন, আর যদি না করতে চান তাহলে করবেন না। প্রোডাক্ট সেট আপনি ক্লিক করলেন, এদিক থেকে প্রোডাক্ট সেট একটা চলে আসছে এদিকে, ঠিক আছে। কারণ অল প্রোডাক্ট সিলেক্ট করা আছে, কারণ ওইদিকে অল প্রোডাক্ট সিলেক্ট করা আছে। আর আপনি যখন একাধিক প্রোডাক্ট সেট বানাবেন, ওই কমার্স মেনু যখন একাধিক প্রোডাক্ট সেট বানায় আসবেন, তখন আপনার এদিকে একাধিক প্রোডাক্ট সেট শো করবে। তখন আপনি যে ক্যাটাগরির অ্যাডগুলো দেখাতে চান, ধরেন আপনি মরিচের জন্য একটা সেট বানাইছেন, আবার লোশনের জন্য একটা সেট বানাইছেন, কারণ শুধু মরিচ আর লোশনের অ্যাডই চালাবেন আপনি। একটা অ্যাডের ভিতরে মরিচ দেখা যাবে আর লোশন দেখা যাবে, আর কোনো কিছু দেখা যাবে না, যদিও বিটরুটের একটা কম্বিনেশন। দুইটা যখন দেখাবেন তখন দুইটা প্রোডাক্টেরই প্রোডাক্টগুলো শো করবে। এখন এটাতে সেম যে কাজ করছেন, যে কয়টা প্রোডাক্ট দেখাবেন, কই প্লেসমেন্ট করবেন, কি করবেন না করবেন, সেম জিনিস এদিকেও করতে হবে। আর যদি চান যে ডিলিট করে দিতে, দেখি আর সুন্দর করে টিপ দিয়ে ডিলিট করে দিবেন, ঠিক আছে। এরপর বাটন লেবেলে কোন জিনিসটা থাকবে, এই যে এদিকে নিচের দিকে একটা বাটন আছে, রাইট সামথিং লেখা আছে না, এদিকেও রাইট সামথিং লেখা আছে। এবার এদিকে ক্লিক করে লেখেন যে ভিজিট ওয়েবসাইট। যেহেতু আমরা ওয়েবসাইট দিয়ে পারচেজ করাবো, তাহলে আমরা কি করব, ভিজিট ওয়েবসাইট, ওয়েব SITE, ভিজিট ওয়েবসাইট, ঠিক আছে। এবার আমার ওয়েবসাইটের লিংক কি আছে, হোয়াট ইজ মাই ওয়েবসাইট লিংক, website link, here is my site link, control C, এবার এদিকে আইনা এটারে জাস্ট পেস্ট করে দেন, না দিলেও সমস্যা নেই। এবার হচ্ছে স্টোর লোকেটেড, এটা অন করে দেন। স্টোর লোকেটেড করলে দেখা যাবে কি, মানে আপনি যে পেজের ভিতরে অ্যাডটা চালাইতেছেন না, ওই পেজেরই একটা মানে লোগোটা আসবে, মানে ওই পেজের একটা নিচের দিকে একটা ওই পেজের একটা ইন্টারফেস থাকবে যে এই পেজ এটা। কারণ এটা দেখতে ভালো লাগে না, এটা যদি আপনার লোগোটা সুন্দর হয় সেক্ষেত্রে ভালো লাগবে। আর এদিকে যেহেতু এটা দেখতে ভালো লাগছে না, এটা সুন্দর করে বন্ধ করে দেন। তো এই ভিজিট সাইটটা যখন ক্লায়েন্ট আপনার অ্যাডটা প্রথমে দেখবে, দেখার পর ক্লিক করবে, ক্লিক করার পর ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা সামনে আসবে। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা এরকম হবে, এই যে প্রথমে একটা ভিডিও দেখবে মানুষ, দেখার পরে এই প্রোডাক্টগুলো এরা তো নিচে আসে না, তখন আর নিচে থাকবে না, তখন এরকম আড়াআড়ি থাকবে। যখন অ্যাডটা প্রথমবার দেখবে, যখন ওই অ্যাডটাতে ক্লিক করবে, তখন হচ্ছে এরকম একটা পুরো একটা ওয়েবসাইটের মতো খুলবে, ল্যান্ডিং পেজের মতো ফেসবুকের ভিতরে খুলবে, বুঝতে পারছেন। মানে একটা এক্সপিরিয়েন্স দিবে, ওয়েবসাইটের এক্সপিরিয়েন্স দিবে ওই জায়গার ভিতরে। তো এক্সপিরিয়েন্স দিল, আপনি দেখলেন একটা একটা করে প্রোডাক্ট দিলেন, যে প্রোডাক্টটা আপনার পছন্দ হলো ওইটাতে ক্লিক করলেন, ক্লিক করলে আপনার কই নিব, ওই যে ডেস্টিনেশন দিয়ে দিছি আমরা, ওই ডেস্টিনেশন নিয়ে চলে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রোডাক্ট ফিট করে আনছি না আমরা, ওই প্রোডাক্ট ফিটের ভিতরে এই যে প্রোডাক্টটা আছে, এদিকে যে প্রোডাক্টটা আছে, ওইটার পেজ ইউআরএল দেওয়া আছে, মানে এটা কোন ইউআরএল এ আছে এই পেজটা, মানে এটাতে ক্লিক করলে এই প্রোডাক্টটাতেই নিবে, এই প্রোডাক্টের যে পেজটা আছে ওই পেজে নিবে, এটা অন্য কোনো পেজে নিবে না। আমার কথা বুঝতে পারছি। আর এদিকে ক্লিক করলে, এই জায়গাতে ক্লিক করলে আপনারা কই নিবে, আমি যেহেতু হোম পেজের ইউআরএল দিছি, আমার হোম পেজে নিয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? হ্যাঁ, আর ভিডিও দিয়ে গেছে, বাদ দেন, ভিডিও তো নাই, কেমনে দেখাই আপনারা, একটা ইমেজ দিয়ে দেখাই তো, ধরেন এটা মাইরা দেন, ডেস্টিনেশনে বসাই দেন, কন্ট্রোল ভি দিয়ে এটা বসাই দিলাম, আর্টিমাস, ডান। আবার কি দেখেন, এতক্ষণ আমার একটা ইয়ে ছিল, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স মিসিং, এখন আমার কি এরর দিতেছে, যে পারমিশন এরর, অবজেক্টিভ নট ভিজিবল, সামথিং হ্যান কিছু একটা দিতেছে। এই যে ইমেজটা আমি দিছি, এটা রেজুলেশনের সমস্যা আছে, এটা থেকে আপনার এররটা দিতে, ঠিক আছে। কত সাইজ দিতে বলছে, 254 by 133, এটা আপনি সাইজ করে দিবেন। আর এতে কি বলতেছে, আপনার কল টু অ্যাকশন, কল টু অ্যাকশনের কথা বলতেছে, তো ইউর অ্যাকশন। আচ্ছা, আমরা আগে এগুলোর কাজ শেষ করি। এদিকে আমাদের কি আছে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের জিনিসটা আসছে। এবার এদিকে কি বলছে, ডেস্টিনেশন কাটেন, ডেস্টিনেশন ইন এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজ প্লাস, এটা অ্যাডভান্টেজ প্লাস ডেস্টিনেশন রেখে দেন, ম্যানুয়াল ডেস্টিনেশন করেন না। ওইদিকে আপনারা বলবে কোন দিকে যাবো এই জিনিসগুলো দিতে। এরপর হচ্ছে ওভার রাইট আপনার ক্যাটাগরি ডিপ লিঙ্ক, আপনার এদিক থেকে যদি আপনি করে দেন, আপনার এদিক থেকে আরো কিছু আপনার নতুন কোনো ক্যাটালগ থাকে, সেই ক্ষেত্রে ক্যাটালগের প্রোডাক্টগুলো এদিকে না লিস্টিং করাই দিব। যদি আপনি করতে চান করবেন, আর যদি না করতে চান কি করবেন, করবেন না। এরপর হচ্ছে আপনার যদি অ্যাপ থাকে তাহলে অ্যাপটা ইন্টিগ্রেট করেন, যদি iOS ডিভাইস থাকে iOS ডিভাইসে ইন্টিগ্রেট করেন, মানে তারপরে উইন্ডোজের যদি কোনো ডিপ লিঙ্ক থাকে সেটা ইন্টিগ্রেট করেন। এগুলো হচ্ছে আপ টু ইউ, এই না করলেও কোনো সমস্যা নেই,
এর ট্র্যাকিং এর পার্ট, ওই যে নরমাল অ্যাডের ভিতরে আমরা যখন ট্র্যাকিং একটা পার্ট থাকে আলাদা, এটাও আপনার ট্র্যাকিং এর পার্ট। এবার যদি অ্যাডের ইয়েটা দেখেন যে এক্সপিরিয়েন্স এটা কেমনে কাজ করতেছে, এই অ্যাডটা দেখছেন না, এরকম অ্যাড প্রথমে একটা ভিডিও চলে, এর নিচের দিক দিয়ে প্রোডাক্ট থাকে, মোর লেখা থাকে, এই অ্যাড এটারই বলে এক্সপিরিয়েন্স অ্যাড। এখন এই জায়গাতে যখন আপনি ক্লিক করবেন, এদিকে কোনো জায়গাতে যখন আপনি ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার সামনে একটা ফেসবুকের ভিতরে একটা ওয়েবসাইট খুলবে, ঠিক আছে, ওয়েবসাইটের মতো একটা ল্যান্ডিং পেজ আসবে, ওই ল্যান্ডিং পেজের ভিতরে আপনি যে জায়গাতে ক্লিক করবেন ওই জায়গাতে আপনার ওই ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দিন, বুঝতে পারছেন, এরপর ওয়েবসাইটে আপনি পারচেসটা করবেন। ভিডিওটা বুঝতে পারছি নি? আচ্ছা, এদিকে ইরোডটা কি আছে একটু ইরোডটাকে দেখেন। Permission error, either web's objective you're trying to access not visible to your action, take restriction to the, আচ্ছা এই যে পেজটা আছে ওই পেজটার ভিতরে হয়তো কোনো রেস্ট্রিকশন আছে, বুঝছেন, আর এটা হচ্ছে আমার প্রোডাক্টের যে ছবিগুলো দিছে ওই ছবিগুলো আমার সাইজের সমস্যা আছে, এটা হচ্ছে আমার সাইজের ইরোড দিতেছে, আর এটা হচ্ছে আমার পারমিশন নাই, এই অ্যাডটা চালানোর পারমিশন আমার এই পেজের ভিতরে নাই, হয়তো কোনো রেস্ট্রিকশন আছে যার কারণে এই জিনিসটা দিচ্ছে। আপনারা যখন কাজ করবেন এই রিলেটেড কোনো রেস্ট্রিকশন আসবে না, বুঝতে পারছি। আর এদিকে যেটা দেখতেছেন এটা অবশ্যই কোনো জায়গাতে প্লেসমেন্টের ভিতরে সমস্যা, যেমন বিভিন্ন জায়গাতে ফেসবুক অ্যাড অন ফেসবুক রিলস, এই জায়গাতে আপনার ফরম্যাটটা ঠিক নাই, ব্যানার সাইজটা ঠিক নাই, এই যে ব্যানার সাইজ কোনটা, ব্যানারটা হচ্ছে আমার এই যে ব্যানারটা, এদিকে যে আমি ব্যানারটা দিয়েছি এই ব্যানারটা ঠিক নাই, ঠিক আছে, এটার যে সাইজটা দিয়েছে ওই সাইজে আপনি কাজ করে নেবেন, বিষয়টা ক্লিয়ার নেই। এরপর হচ্ছে হেডলাইন প্রাইমারি টেক্সট হেডলাইন, এটা তো দিতেই পারবেন, এগুলো নিয়ে আর কিছু বললাম না। এনহান্সমেন্ট এডিট করে যেটা 4/4 করে দেন, কোনো সমস্যা নেই, সিটিতে এদিকে লার্ন মোর হয়ে গেছে, লার্ন মোর কেন হয়ে গেছে, কল টু অ্যাকশনের ভিতরে যায় ঠিক করতে হবে, কল টু অ্যাকশন, এটা কোন জায়গা থেকে লার্ন মোরটা নিতে আসে, ভিডিও অটোমেটিক্যালি যদি আপনি এটার ভিডিও করতে চান, এদিক থেকে এই প্রোডাক্টগুলোর সবগুলোর নিয়ে এই জায়গাতে একটা ভিডিও বানায় দিবে, ঠিক আছে, যদি আপনি করতে চান করতে পারেন, সমস্যা নেই, জাস্ট অন করে দিলে ফেসবুক নিজেই বানায় নেয়, এতে আনার কোনো কিছু নাই। ঠিক আছে, আমরা একটু পেজটা কি পাল্টায় দেখবো, এরকম তো আর কথা না, দেখেন ভিডিওটা কিন্তু গেছে গা, দেখছেন, বললাম যে পেজের ভিতরে কোনো একটা রেস্ট্রিকশন আছে, ওইটার ভিতরে সেম কাহিনী। আচ্ছা বাদ দেন, এটা সাইজটা ঠিক করে দিলে মনে হয় মেবি ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আর তো আমি ইরোড দেখি না, কিন্তু ইরোড কোড দিক থেকে দেয় যাস, পার্টনারশিপ সেলস ক্যানাজল কালেকশন ঠিকঠাক আছে, দেখেন সব সেটিং ঠিকঠাক আছে, ঠিক আছে, আমি এদিকে এডিটের মতো কোনো জায়গা দেখতেছি না, বা আমরা যেমনি অ্যাডটা চালাই ওই ফরম্যাটেই অ্যাডটা দেওয়া আছে, ঠিক আছে, আমরা কালেকশনের যেমনে দেই এই ফরম্যাটেই আছে, এটা রেস্ট্রিক্টেড কেন দেয়া যাচ্ছে এটা একটু দেখতে হবে, আমি নিজেই আজকে প্রথম দেখলাম। কারণ এই যে সেটআপটা করলাম, এই সেটআপে কোনো সমস্যা আছে কিনা, ট্র্যাকিং আপনি যখন সার্ভার সাইড ট্র্যাকিং করবেন অটোমেটিক এই ট্র্যাকিং গুলো সেটিং করে নেবেন, যদি আপনার ওয়েবসাইটে ইভেন্ট ট্র্যাক করা থাকে আপনি এটা অন করে দেন, অন করে দিলে এই যে দেন আপনার এই পিক্সেলটা দিতেছে, যদি পিক্সেলটা অ্যাক্টিভ থাকে অটোমেটিক নিয়ে নেবে। যেমন ধরেন আপনার অ্যাপ আছে, আপনার অ্যাপ যদি ট্র্যাকিং ধরে অ্যাপ ট্র্যাকিং করা থাকে তাহলে অ্যাপটা দিয়ে দিবেন, আমার অ্যাপ ওই যে বাইনারি আইটি দিয়ে একটা অ্যাপ করা আছে, ওই বাইনারি আইপির অ্যাডটা নিয়ে নিছে, যদি আমার এদিকে পিক্সেল সেটআপ করা থাকতো পিক্সেলটা ইনঅ্যাক্টিভ আছে যার কারণে এটা দেখা যাচ্ছে না এদিকে, ঠিক আছে, এটা অ্যাক্টিভ করে দিলে এটাও ট্র্যাক করে নিবে, মানে ওই পিক্সেলের আন্ডারে যতগুলো ট্র্যাকিং হইতেছে সব আমার এই অ্যাডের ভিতরে আসবে। এরপর কি আছে, অফলাইন ইভেন্ট হচ্ছে আপনার যদি কোনো সিআরএম কানেক্ট করা থাকে আপনার বিজনেস ম্যানেজারের সাথে, ইভেন্ট ম্যানেজারের সাথে, সেক্ষেত্রে আপনার সিআরএম এর থ্রুতে আপনি ইনফরমেশন পাবেন। এরপর আপনার কি আছে, ইউআরএল প্যারামিটার আপনার এমন সব জায়গা যেগুলোর ভিতরে আপনি পিক্সেল সেটআপ করতে পারেন না, কিন্তু ওই সাইটগুলো আপনার কিছু প্যারামিটার দেয়, ওই প্যারামিটারগুলো আইনে দিকে বসাই দিতে হবে যে ওই দিকের কি কি কাজ হইতেছে না হইতেছে ওই ডাটাগুলো ট্র্যাক করার জন্য, বুঝতে পারছি, এই হচ্ছে বিষয়। কারণ এই যে সেটআপটা করলাম সেটআপে কোনো সমস্যা আছে কিনা,
একদম ক্লিয়ার। মানে এই জিনিসটা বুঝতে পারছেন কিনা, ওই এই ইরোর আপনার সামনে আসবে না, এটা শিওর। এদিকে যে ইরোর গুলো দিতেছে এগুলো আপনার সামনে আসবে না, অলরেডি ইরোর গেছে আগে একটা। এটা বুঝতে পারছেন সেট আপটা। এদিকে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এইসব অ্যাডের ক্ষেত্রে ডলার প্রাইস অনেক বেশি হয়, ডলার কস্টিংটা অনেক বেশি হয়, কারণ অনেক ডাইনামিক্যালি অ্যাড দেয় তো, মানে আপনারা রিসার্চ করে আপনারা অ্যাড দেওয়া হবে। তো যেহেতু আপনার রিসার্চ করে আপনার অ্যাড দিয়েছে, এদিকে একটু ডলার প্রাইসিংটাও বেশি হবে, প্লাস হচ্ছে আপনার ডলার স্পেন্ডিংও বেশি হবে, বুঝতে পারছি? তো ওই হিসাব করে অ্যাডগুলো চালাবেন। সেম, সব সেম। আপনার অ্যাড রেডি করার ফরম্যাট সব সেম, ঠিক আছে? শুধু এই অ্যাডের ভিতরে এসে অ্যাড লেভেলে এসে আপনার জিনিসগুলো একটু ঠিক করতে হবে। আর এদিকে জানলে তো ভাই কত কিছু জানার জিনিস আছে, যেমন পারফরমেন্স গুলো, আপনার পারফরমেন্স গুলো জীবনে ক্লিক রাখবেন না, আপনার ক্লিকের দরকার আছে, এদিকে ক্লিক করলে টাকা এটা লয়ে যাবো, দরকার নেই তো, আমার কনভার্সন দরকার, আপনি ওই থেকে অবশ্যই কনভার্সন করে দিবেন। আর এগুলোরে আমরা সবসময় ডাইরেক্ট সোজা ভাষায় বলি ক্যাটালগ সেল, ঠিক আছে, বা ক্যাটালগ অ্যাড। ক্যাটালগ অ্যাড দিয়ে যেহেতু দিতেছি, এটা হইতে পারে ক্যাটালগ, হইতে পারে সিঙ্গেল ইমেজের অ্যাড, হইতে পারে ক্যারাজল অ্যাড, হইতে পারে কালেকশন অ্যাড, তিনটা যে কোনো একটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু সবচেয়ে বেস্ট কাজ করে হচ্ছে ক্যারাজল অ্যাড আর হচ্ছে কালেকশন অ্যাড, এই দুইটা অ্যাড অনেক ভালো কাজ করে ই কমার্স ব্র্যান্ডের ক্ষেত্রে বা যে কোনো বিজনেসের ক্ষেত্রে যাদের প্রোডাক্ট নিয়ে কাজ করে। আমার কথা কি বুঝাতে পারছি? প্লেসমেন্ট টেসমেন্ট যদি আপনার ক্লায়েন্টে বলে যে ঠিকঠাক করো, টার্গেটিং ফার্গেটিং যদি করে, যদি বলে অরিজিনাল জায়গায় করো, এগুলো তো আমি দেখাই দিয়েছি কেমন অরিজিনাল জায়গায় কাজ কেমনি করবেন, ইয়ার টিয়ার কেমনে সিলেক্ট করবেন, জেন্ডার কিভাবে সিলেক্ট করবেন, ওই বিষয়গুলো করতে পারবেন আশা করি। আমার মনে হয় না আপনাদের এগুলো ঝামেলা হবে। আচ্ছা, এখন বলেন কোনো সমস্যা আছে কিনা, কনফিগারের সমস্যা? আমি আজকে তো কিছুই জানি না, আমি আপনারা জাস্ট আজকে কেমনে ক্যাটালগ বানাইতে হয় এই জিনিসটা দিলাম, ডাটা ফিট কেমনে বানাইতে হয় এই জিনিসটা দেখাইছি, আর হচ্ছে অ্যাড লেভেলের দুইটা অ্যাড দেখাই দিয়েছি, অ্যাড কিভাবে সেট আপ করতে হয়। সেলস এর একদিনেই শেষ, আমি সেলস এর 2 দিনে করাই, আপনারা পারেন এই কারণে আপনারা একদিন দিয়ে দিচ্ছি, শেষ। আপনারা কইছেন এই কারণে, নাহলে আমি কালকেই করে দিতাম এটা, মানে এরপরে কথা। ভালো হয়েছে একদিনের করছেন, একদিন কম ইয়ে হয়েছে, সেভ হয়েছে, অন্য কিছু দেখবেন একদিন। এটা কি বুঝাতে পারছি? কোনো সমস্যা আছে? শিওর? এদিকে কোনো সমস্যা আছে কিনা, এটা কি আবার দেখাইতে হবো? দরকার আছে কি এটা দেখানো? আচ্ছা, মানে কোন জায়গা কি আছে যে এটা, এই জায়গাটা দেখাইলে আর একটু ভালো হয়, নাকি পুরোটাই বুঝতে পারছেন? ভিডিও তো প্রত্যেক দিনে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনারা ভিডিও ফাইল ভাই, যেই অবস্থা হয়েছে ভিডিও না দিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কালকে রাতে 2টা দিয়ে বয়ে বয়ে আপনাদের 4টা ভিডিও মিসিং আছে, 4টা ভিডিও বয়ে বয়ে আমি খুঁজে বের করছি ল্যাপটপের কোন জায়গায় আছে। এই, আমি বানাই দিছি, ভালো করে দেন, ভালো করে দেন। কালকে আমি আপডেট করে দিচ্ছি। 3টা না 4টা বার্স। আপনাদের 4টা ভিডিও মিসিং আছিল, 4টা ভিডিও দিয়ে দিছি। একটা হচ্ছে আপনার 8 এর পরে 9, 10, 11, 12 মনে হয়, 9, 10, 11, 12 ওইটা গেছে। 15টা ক্লাস ডাজন্ট ম্যাটার, আপনার ক্লাস তো চলবেই, এসইও ক্লাসে ঢুকলে তো আরো মাথা মাথা ঘুরে। এসইও সহজ জিনিস, কঠিন কিছু না। ওমা, আমি কি কাজ করবো, আপনারা না কাজ করবেন? এখন তো আপনারা আমি সব দেখাই আছে, আপনারা কোন কাজ করবেন, কোন কাজটা আপনি ভালো করতেছেন ওইটা আপনার উপর ডিপেন্ড করবে। মানে আমি যদি আপনারা কয়ে দেই ভাই আপনি যান ফেসবুকে একটু যান, ডিমান্ড তো আছে কিন্তু আপনাদের সে সেলার প্রোফাইলে অ্যাপ্রুভ হইতো না, আপনার রেস্ট্রিক্টেড করে ফালাই দিবে সাইজ করে, এরপরে এই আইডি কার্ড ইউজ করতে পারতেন না, বুঝতে পারছি? তো আমার কথায় কোনো কিছু হবে না, আমি আপনারা পুরো স্কিল দেখাই যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং জগৎ দেখাই যাচ্ছে কোন কাজ আপনি ভালো পারেন, ওইটা নিয়ে আপনি আমার কাছে আইবেন যে আমি এটা নিয়ে কাজ করতে চাই, এটার একটা মার্কেট ডিমান্ড আছে। মার্কেট ডিমান্ড কেমনে বুঝে, মানুষ কাজ করতেছে মানে মার্কেট ডিমান্ড আছে, ঠিক আছে? তো এটা ডিমান্ড আছে, আমি এটা গিগ দিতে চাই, আমি গিগ রিসার্চ কেমনে করতে হয়, কেমনে কোন জায়গাতে কি দিবেন না দিবেন, ইউএস কি দিবেন না দিবেন, ওইগুলো আমি রিভিউ করে দিব একদিন ক্লাস করে, আমি আপনার পুরো গিগ গিগ কেমনে রিসার্চ করতে হয় এটা দেখাই দেবো।
ঠিক আছে? আমি যদি আমার এখন কি কাজ কর্ম কইয়া দেন এটা তো আমার কাম না। আপনি কি কাজ করবেন দিস ইজ আপ টু ইউ। হ্যাঁ, এটা কইতে পারি যে আপনি কোন সময় কোন জিনিস দিবেন। আপনি যদি শুরুতে ২ টা ফেসবুক অ্যাড দিয়ে দেন বা অন পেজ এসইও দিয়ে দেন তখন আপনার প্রোফাইল অটোমেটিক দেখবেন না হয়ে গেছে। ঠিক আছে? তখন আমি আপনার দিতে পারছি। এই জিনিসটা দিয়েন না আগে এরকম দেন। আপনি আমার লিস্ট দিতে হবে যে আমি এই কাজগুলো করতে চাই। অন্তত ৪ টা আমার লিস্ট দিতে হবে। কারণ এজ এ নিউ সেলার আপনি ৪ টা গিগ দিতে পারবেন। ঠিক আছে? ৪ টা আপনার স্কিল আইডেন্টিফাই করতে হবে। যে এই ৪ টা স্কিল আমি পারি। ঠিক আছে? এখন এসইও তে ঢুকেন নাই। এসইও পার্টটা শেষ করলে তখন আপনি বুঝতে পারবেন ঠিক আছে ফেসবুক যেহেতু আমি ফেসবুক তো মোটামুটি পারবেন আপনারা। ফেসবুক অ্যাডটা তো পারবেন। ফেসবুক অ্যাডটা পারবো ঠিক আছে কিন্তু ফেসবুক অ্যাড দেওয়া যেত না কারণ তারা এখন প্রোফাইল অ্যাপ্রুভ করতেছে না। তাহলে ফেসবুক অ্যাডটা কখন দেবো? আগে কোনো একটা গিগ দিয়ে প্রোফাইলটা অ্যাপ্রুভ করাবো তারপরে আমি ফেসবুক গিগটা দিব। আমার কথা বুঝাতে পারছি? মানে কিছু স্ট্র্যাটেজি জিনিসপত্র আছে এদিকে। তো ওই জিনিসটি আপনার ইমপ্লিমেন্ট করতে হবে। আপনার আগে কাজটা শিখেন না। আর কাজ যদি আপনি করেন মানে আপনাদের আগের বেচ যেটা আছে ওইটার থেকে আমি কইতেছি বা এর আগের বেচ যেগুলো আছে ওইটার থেকে আমি কইছি কুমিল্লাতে আমি বেশি ক্লাস নেইনি মানে কত ৭-৮টা মানে বেচো ৭-৮টা বেচো তো ৭-৮টা বেচের ভিতরে আমি যতটুকু দেখছি এর আগে তারা আমারে যখন কইছে এডি রেকর্ড